হেই, কি খবর সবার? আমি দীপ দুর্লভ। আজকে মেইনলি আমরা 20-21 সেশনের ম্যাথ এবং বায়োলজি সলভ করাবো। আমি তোমাদের মেইনলি ম্যাথ করাবো এবং তোমাদের আরেক ভাই হচ্ছে বায়োলজি করাবে। এবং গতকালকের ক্লাসে তোমরা দেখেছো যে আমরা ফিজিক্স এবং কেমিস্ট্রি করিয়েছি, এবং তখন বলছিলাম যে আসলে 20-21 সেশনে হচ্ছে মেইনলি আমরা পরীক্ষা দিয়েছি। সো যে প্রশ্নে আমরা পরীক্ষা দিয়েছি সেই প্রশ্নটাই আবার সলভ করাচ্ছি। তো ব্যাপারটা আমাদের জন্য খুবই ইন্টারেস্টিং। এবার আমরা আর কথা না বাড়াই, আমরা ধীরে ধীরে অঙ্ক সলভ শুরু করি। তো প্রথম প্রশ্নটায় কি বলছে দেখো, খুবই পরিচিত প্রশ্ন, বারবার সলভ করে আসছি। এবং এখান থেকে কিন্তু দেখো, এটিও ধারণা করতে পারতেছো যে এই টাইপের কোশ্চেন কিন্তু রিপিট হয়। মানে এই টাইপের কোশ্চেন এত বেশি কমন যে রিপিট করার উদ্দেশ্যে রিপিট হয় না, বরং এই কোশ্চেনটা স্যাররা দিতে খুব পছন্দ করে কাইন্ড অফ। সো এখানে বলছে যে একটা পরাবৃত্তর ইকুয়েশন দেওয়া আছে, শীর্ষের স্থানাঙ্ক নির্ণয় করতে বলছে। সো এই টাইপের যখনই কোনো কোশ্চেন আসবে তখন তোমাকে প্রথমে যে একটা স্ট্যান্ডার্ড যে স্ট্রাকচার আছে পরাবৃত্তের ইকুয়েশন, যেরকম ধরো যে ওয়াই মাইনাস সি এর স্কোয়ার ইজিক্যাল টু 4a এক্স মাইনাস বি, এরকম একটা ফর্মেট থাকে না পরাবৃত্তের ইকুয়েশনের। সো এটা হচ্ছে মূলত এরকম যদি পরাবৃত্তটা হয়, এরকম পরাবৃত্তের জন্য হচ্ছে মেইনলি এরকম ইকুয়েশন থাকে। তো এটা ধরো আমার এক্স অক্ষ, এটা ধরো ওয়াই অক্ষ, এবং নর্মালি তোমার এটা শীর্ষটা তোমার সেন্টারে থাকার কথা। এখন শীর্ষটা আছে কোথায়? বি কমা সিতে আছে। ঠিক আছে, শীর্ষটা নর্মালি থাকে হচ্ছে সেন্টারে, কিন্তু শীর্ষটা হচ্ছে কেন শিফট হয়ে গেছে। সো এই শিফট কেন হইলো? শিফট হয়েছে হচ্ছে এই কারণে, এবং এই এই শীর্ষটা বের করার ওয়ে হচ্ছে এখানে, যে মাইনাস সি থেকে আসবে শুধু সি, আর মাইনাস বি থেকে আসবে শুধু বি, এবং এই দুটা কম্বাইন হয়ে একটা বিন্দু পাওয়া যাবে বি কমা সি, যেটা হচ্ছে শীর্ষ নির্দেশ করবে। ঠিক আছে, এরকম অঙ্ক আমরা করে আসছি অলরেডি। তো এখন এই ফরম্যাটে যদি আমি এই পরাবৃত্তির ইকুয়েশনটাকে নিতে চাই, সো এখানে আমাদের কয়েকটা জাস্ট বেসিক স্ট্র্যাটেজি ফলো করলেই আমাদের হয়ে যায়। এই টাইপের অঙ্ক আমরা অনেকবার করছি, অনেকবার করছি, আমরা অনেকবার ফেস করছি, ইভেন একই ইয়ারে একাধিকবার ফেস করছি, এমনও হয়েছে। সো এটা করার জন্য প্রথমে আমাদের এখান থেকে শুরু করতে হবে। সাপোজ রাইট হ্যান্ড সাইড থেকে আমরা শুরু করলাম লেখা, এটা হচ্ছে আমাদের দেওয়া আছে, তাই না? তো এখন দেখো এই যে পার্টটা আছে, এই পার্টটা অনেকটা কিরকম, এ স্কোয়ারের মতো। আর এই যে পার্টটা আছে, এই পার্টটা অনেকটা 2 × 4 × y, ঠিক আছে? তো 2 তো 2 এর মতোই, এখানে তো কোনো সমস্যা নাই। আর 4টা হচ্ছে বি এর মতো, এবং ওয়াইটা হচ্ছে এ এর মতো। তার মানে দেখো, তুমি যদি বর্গের সূত্র ফলাইতে চাও, সেক্ষেত্রে এ স্কোয়ার প্লাস 2ab আছে, লাস্টে কি একটা বি স্কোয়ার লাগে না? লাস্টে কিন্তু একটা বি স্কোয়ার লাগে, এবং বি কে এখানে 4। তার মানে এখানে তোমাকে 4 এর স্কোয়ার এক্সট্রা তোমাকে যোগ করতে হবে। ঠিক আছে, তার মানে তোমার ইকুয়েশনটা তখন কিরকম দাঁড়াবে একটু দেখো তো, ওয়াই স্কোয়ার প্লাস 4 সরি 8y প্লাস 4 এর স্কোয়ার মানে 16, দেন বাকি যা 22-23 আছে থাকলো, দেন 2x প্লাস। এখন কথা হচ্ছে যে তুমি এক সাইডে 16 পুট করে নিয়ে আসতে পারবা না। তুমি যদি এক সাইডে 16 আনো, কিংবা এক সাইডে যদি 16 বিয়োগ করো, কিংবা যদি এক সাইডে গুণ করো, তখন ব্যালেন্স করার জন্য অপর সাইডেও সেম টাইপের অপারেশন করতে হয়। ঠিক আছে, তো এখন আমরা সেম টাইপের অপারেশন করে জিনিসটা সমতাকরণের মতো করলাম। ঠিক আছে, এখন এই পার্টটা কি? এই পার্টটা আলটিমেটলি তোমাকে নির্দেশ করতেছে ওয়াই প্লাস 4 এর হোল স্কোয়ার। ঠিক আছে, আর এই 22টা যখন ওই সাইডে চলে যাবে, তখন দেখবে তোমার জিনিসটা এরকম থাকে, 16 থেকে 22 বিয়োগ বিয়োগ গেলে কত থাকে বলো তো? 6 থাকে। তো এরকম একটা ফরম্যাট চলে আসে, তাই না? এরকম একটা ফরম্যাট আসে, আসে না বলো? হ্যাঁ, এরকম একটা ফরম্যাট আসে। তো এখন আমরা এটা কিনা যদি আর একটু আগাই, তোমার দেখো এই ইকুয়েশনে কি সহগ আকারে কত আছে? 4। তার মানে তোমাকে কিন্তু 2 কমন নিলে হচ্ছে না। ঠিক আছে, প্রথমে তুমি 2 কমন নিবা, কোনো সমস্যা নেই। প্রথমে তুমি 2 কমন নিলা, 2 কমন নিলে তোমার এখানে থাকে কত বলো? x-3 থাকে। ওকে, সো এখনো কিন্তু স্ট্যান্ডার্ড ফরম্যাটে যায় নাই। এখানে কিন্তু 2 থাকা যাবে না, এখানে কত থাকতে হবে? 4 থাকতে হবে। তার মানে এই পার্টটাকে আরেকটু মডিফাই করা যায় এইভাবে, যে 4 × হাফ x-3, যেখানে এই হাফ হচ্ছে এ নির্দেশ করতেছে, আর এই দুইটা জায়গা থেকে যেরকম ওয়াই +4 এবং -3 থেকে হচ্ছে মেইনলি আমার বিন্দুটা চলে আসবে। সেই আগের স্টেপে 4 বের করা আমার কিন্তু ম্যান্ডেটরি ছিল না, তারপরেও এটা করে রাখা একটা গুড প্রসেস বা গুড প্র্যাকটিস বলতে পারো, হোয়াটএভার, এটা ম্যান্ডেটরি না। ঠিক আছে, তো এখন এই পয়েন্ট থেকে তোমাকে বলতে হবে যে y+4 মানে কি? y+4 মানে y-4 এর হোল স্কোয়ার। ঠিক আছে, দেন 4 × a × x-3। তার মানে দেখো এক্স এর সাথে কত মাইনাস আকারে আছে? 3 মাইনাস আকারে আছে। তার মানে যে বিন্দুটা শীর্ষ তার ভুজ হচ্ছে 3, আর ওয়াই এর সাথে কত মাইনাস আকারে আছে? -4। তার মানে তার কোটি হচ্ছে কত? -4।
তার মানে অ্যান্সার কত বলো? অ্যান্সার হচ্ছে এ। সো আশা করি আমরা ব্যাপারটা বুঝতে পারছি। বেশ সোজা একটা অঙ্ক ছিল, কঠিন না। এবং এই টাইপের অঙ্ক প্রচুর আসে, প্রচুর প্রচুর বলতে তুমি অ্যাডমিশন লাইফে 2-3 বার পাবা। যদি বেশ কয়েকটা ভার্সিটিতে এক্সাম দাও সেক্ষেত্রে অ্যাডমিশন লাইফে 2-3 বার তুমি এই অঙ্কটা পাবা। আচ্ছা ঠিক আছে। তো এখন কথা হচ্ছে পরের অঙ্কে যে লিমিটেড অঙ্ক। লিমিটেড অঙ্ক অনেক অনেক ফর্মুলা আছে, তোমরা জানো যে যখন তোমরা এইচএসসি দিচ্ছো তখন দেখছো যে হাজার হাজার ফর্মুলা আছে। কিন্তু কথা হচ্ছে যে লিমিটের ভার্সিটি লেভেলে সবচেয়ে বেশি ইউজ হয় যে জিনিসটা সেটা হচ্ছে লপিটাল। ঠিক আছে? আর তোমার একদম প্রোনাউন্সিয়েশন যদি তুমি এরকম অক্ষর ধরে ধরে করো সেই ক্ষেত্রে আসে এল হসপিটাল। সো এক একজন এক এক রকম বলে, হোয়াটএভার। এখন কথা হচ্ছে যে এই যে সূত্রটা আছে বা এই যে লটা আছে এটা হচ্ছে কখন খাটে? এটা তখনই খাটে যখন হচ্ছে লিমিটের প্রবলেমটা এরকম ফরম্যাটে থাকে, 0/0 ফরম্যাট, ইনফিনিটি ফরম্যাট। ঠিক আছে? এখন কথা হচ্ছে যে 0/0 ফরম্যাট বা ইনফিনিটি ফরম্যাট যদি থাকে তাহলে নর্মালি লিমিটটা যদি এরকম হয়, সাপোজ যে উপরে একটা ফাংশন আছে নিচে আর একটা ফাংশন আছে, যেরকম উপরে একটা ফাংশন আমরা হচ্ছে এটার একটা ফাংশন মনে করতেছি, আমরা নিচে যে ফাংশনটা সেটা সাপোজ এটা। ঠিক আছে? এবং উপরের ফাংশনও 0 অ্যান্সার দিচ্ছে, নিচের ফাংশনও 0 অ্যান্সার দিচ্ছে, এক্স 0 বসে। এটা দেখো, এক্স যখন 0 বসাচ্ছ তখন সাইন স্কোয়ার 2 × 0, সাইন 0 মানে 0। আবার এক্স যখন উপরে 0 বসাচ্ছ 1 - 1 আসতেছে, উপরে 0 আসতেছে, তাই না? যদি এরকম ফরম্যাট আসে তখন আমি যেটা করতে পারি যে এটাকে ইকুয়াল ধরতে পারি লিমিট এক্স টেন্ডস টু 0 এবং ডি dx of f of x divided by d dx of g of x। ঠিক আছে? এরকম ভাবে আমরা লিখতে পারি। তো এটা হচ্ছে একদম কি বলে ফর্মাল যে ব্যাখ্যাটা সেটা। এবং সোজা বাংলায় বলতে গেলে তখন যদি এরকম ফরম্যাট আসে 0/0 ফরম্যাট, তখন জাস্ট উপরের পার্টটা ডিফারেন্সিয়েশন করো, এই যে এখানে যেটা করছে, এবং নিচের পার্টটা ডিফারেন্সিয়েশন করো। ঠিক আছে? আর কিছু এখানে তোমাকে ভাবতে হবে না। সো তাহলে তুমি যদি উপরের পার্টটা ডিফারেন্সিয়েশন করো, একের ডিফারেন্সিয়েশন করলে কি আসে? একের ডিফারেন্সিয়েশন করলে কি আসে বলো? সো x টেন্ডস টু 0 উপরে যদি তুমি ডিফারেন্সিয়েশন করো সেই ক্ষেত্রে তোমার একের ডিফারেন্সিয়েশন করলে 0 আসে, আর cos এর ডিফারেন্সিয়েশন করলে মাইনাস সাইন। তো মাইনাসে মাইনাসে উপরে হয়ে যায় প্লাস সাইন এক্স, এবং নিচে যদি তুমি ডিফারেন্সিয়েশন করো তোমার অ্যান্সারটা আসবে এরকম 2 sin 2x cos 2x ইন্টু 2 গুণ। ঠিক আছে? বুঝতে পারছি কি? sin 2x cos 2x ইন্টু 2 গুণ, খুবই ইজি একটা ব্যাপার। কিন্তু এরপরে হচ্ছে তোমার মেইনলি মেজর একটা ধাপ থাকে, যেখানে তুমি দেখবা যে উপরে এখনো যদি তুমি 0 বসাও, sin 0 মানে 0, sin 0 মানে 0 হচ্ছে না। কিন্তু এখানে আমাদের একটু মুখস্থের বা প্র্যাকটিসের ব্যাপার আছে, যে এই যে sin x বাই sin x ফরম্যাট যখন থাকে, বা sin x বাই sin সামথিং এর x, তখন আমরা যে কাজটা করতে পারি যে লিমিট x টেন্ডস টু 0, দেন এই sin x এর সাথে তোমার নিচে একটা x নিয়ে আসতে পারি, দেন গুণ আকারে এই sin x এর জন্য, sin 2x এর জন্য উপরে একটা 2x নিয়ে আসতে পারি। কিন্তু উপরে যেহেতু আমি 2 আনছি, x তো কাটা গেছে, কিন্তু উপরে যেহেতু আমি একটা এক্সট্রা 2 আনছি, তার মানে এখানে একটা এক্সট্রা 2 গুণ করে দেওয়া ম্যান্ডেটরি। ঠিক আছে? আগে 2 ছিল, আগে কিন্তু 2 ছিল একটা, দেখো। তো আমাকে যেটা করতে হবে এখানে 4 করতে হবে। ওকে? দেন আমার গুণ আকারে আছে কত, এই যে সাপোজ এখানে 1/2 cos 2x, এরকম একটা ফরম্যাটে যাবে। ওকে? সেটা কি বুঝতে পারছি? তো এইটুকু যদি বুঝতে পেরে থাকি, দেন এই পার্টটুকু যদি একটু ফোকাস করো, sin x বাই x, x টেন্ডস টু 0 এর জন্য লিমিটের মান আসে 1, 2x বাই sin 2x, এইখানেও x টেন্ডস টু 0 এর জন্য লিমিটের মান আসে কত, 1। ওকে? দেন আমার বাকি যে পার্টটুকু থাকে সেখানে যদি তুমি ডাইরেক্টলি যদি তুমি x এর মান 0 বসায় দাও, দেখো তো কি আসে, যে লিমিট x টেন্ডস টু 0, আমরা লাইনটা আরেকবার লিখি, দেন আমার নিচে থাকতেছে 4 আর 2 গুণ করলে 8 cos 2x, আর উপরে থাকতেছে কত, 1, তাই না? হ্যাঁ, উপরে থাকতেছে 1। এবং তুমি যেটা করবে এখন মান বসায় দিবা। সো cos এর 2x এ 0 বসায় দিলে x এর মান, দেন আলটিমেটলি cos 0 আসতেছে, cos 0 মানে কত, 1। সো আলটিমেটলি ফাইনাল অ্যান্সার কত, 1/8। সো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, বি নম্বর কত, 1/8। সো আই গেস আমরা এটুকু বুঝতে পারছি না বুঝতে? সো ধরে নিলাম আমরা বুঝতে পারছি। দেন আমরা পরের অঙ্কে যাই। সো পরের অঙ্কে যে মডুলাস দিয়েও কিন্তু অঙ্ক এর আগে আসছে। ঠিক আছে? এই জিনিসটাও কিন্তু রিপিটেশন হয়েছে। ঠিক আছে? লিমিট হচ্ছে লিমিটের এল হসপিটালের যে অ্যাপ্লিকেশন, এখান থেকে কিন্তু প্রায় ম্যাথ আসে।
ঠিক আছে, তিনটাই কিন্তু খুবই রেগুলার আসা ম্যাথ। প্রথমটা হচ্ছে শীর্ষের স্থানাঙ্ক নির্ণয়ের কাহিনী, এটাও তোমরা রেগুলার করছো, প্রচুর আসে ভার্সিটিতে। দেন এল হসপিটালও প্রচুর আসে। প্লাস এই যে কনসেপ্টটা দেখতেছো যে সাপোজ পরম মানের যে আমরা নির্ণয় করতেছি, পরম মানের যে আমরা ইন্টিগ্রেশন নির্ণয় করতেছি, এটাও কিন্তু রিসেন্ট টাইমে প্রচুর প্রচলিত বা ফেমাস ম্যাথ। ঠিক আছে, স্যাররা দিতে খুব মজা পায়। ঠিক আছে, তো এই টাইপের জিনিসগুলো কিন্তু রেগুলার করতে হবে। তো আমরা এখন দেখি এইটার সলভ কিভাবে করব, যে x মাইনাস ওয়ান ডিএক্স, এটার সলভ কিভাবে করব। তো এটার সলভ করার অনেক ওয়ে আছে, তবে তুমি যদি গ্রাফিক্যাল আইডিয়া ভালো থাকে পরম মান জাতীয় রাশি, তাহলে তোমাদের জন্য সলভ করা সবচেয়ে বেশি ইজি। আমি একটু গ্রাফিক্যাল আইডিয়া তোমাদের দিই। তো প্রথমে আমাদের যে জিনিসটার গ্রাফিক্যাল আইডিয়া লাগবে, যে এখানে কি x মাইনাস ওয়ান আছে না, তার মানে y ইজিক্যাল টু x মাইনাস ওয়ান হইতে পারে। মডুলাস মানে কি প্লাস মাইনাস, তাই না? তার মানে y ইজিক্যাল টু প্লাস x মাইনাস ওয়ান হইতে পারে, অথবা y ইজিক্যাল টু মাইনাস x মাইনাস ওয়ান। মাইনাস x মাইনাস ওয়ান মানে কি বলো তো? y ইজিক্যাল টু ওয়ান মাইনাস x। ঠিক আছে, ওয়ান মাইনাস x, বা তুমি ধরো যে ওইভাবে লিখলা, যে না তুমি মাইনাস x প্লাস ওয়ান এইভাবে লিখলা। ঠিক আছে, mx প্লাস c ফর্মেটে আমরা লিখলাম। সো এটুকু কি আমরা বুঝতে পারছি? এটুকু আমরা আশা করি বুঝতে পারছি। এখন আমাদের এই জিনিসটা একটু বুঝতে হবে যে আসলে যে গ্রাফটা আছে, প্রথমে আমাদের ফাইন্ড আউট করতে হয় যে এই গ্রাফটা এক্স অক্ষকে কত বিন্দুতে ছেদ করে, এবং এক্স অক্ষকে যত বিন্দুতে ছেদ করে, সাপোজ যদি এই বিন্দুতে ছেদ করে, সাপোজ গ্রাফটা, সাপোজ এটা একটা সরল রেখা, এটা একটা সরল রেখা, আর সাপোজ এটার একটা সরল রেখা, দুইটা সরল রেখা। এখন এই সরল রেখাটার ইকুয়েশন আমরা ধরলাম এটা, আর এই সরল রেখার ইকুয়েশন আমরা ধরলাম এটা। আমরা ধরতেছি যে এটা হচ্ছে এখানে ছেদ করে, ওয়াই এর মান এক্স অক্ষকে এখানে ছেদ করে, এবং যেখানে ছেদ করে সেখানে ওয়াই এর মান কত হবে বলো? ওয়াই এর মান 0 হবে। সো 0 ইজ ইকুয়াল টু x মাইনাস 1, x ইজ ইকুয়াল টু 1। তার মানে এই যে পয়েন্টটা ছেদ বিন্দুটা হবে কত? 1,0, তাই না? এটা 1,0 না, বলো এটা 1,0। সো এবার একটু আরেকটু ফোকাস করি। আমরা মনে করি এই যে স্ট্রেট লাইনটা, সেটা হচ্ছে সাপোজ আমরা সবুজ স্ট্রেট লাইন, এবং আমার আরেকটা যে স্ট্রেট লাইন আছে সেটা হচ্ছে নীল স্ট্রেট লাইন। ঠিক আছে, এটা হচ্ছে নীলটা। ঠিক আছে, তো এটা হচ্ছে আমার নীলটার ইকুয়েশন, আর এটা হচ্ছে আমাদের সবুজটার ইকুয়েশন। তো এখন কথা হচ্ছে, তুমি যখন মডুলাস করতেছো, মডুলাস যদি আমি করি, সেক্ষেত্রে মডুলাসের যে ইকুয়েশন সেটা কিন্তু আর সরলরেখার ইকুয়েশন থাকে না, এটা আমাকে বুঝতে হবে। ঠিক আছে, এইটা আমার এই যে এইটা হচ্ছে আমার এটার ইকুয়েশন, আর এইটা এটার ইকুয়েশন, কিন্তু আমার মূলত লাগবে কি? y ইজিক্যাল টু মডুলাস x মাইনাস 1 এর ইকুয়েশন আমার লাগবে, তাই না? এবং এই ইকুয়েশনটা হচ্ছে এরকম যে এই যে ছেদবিন্দু আসছে, ছেদবিন্দুর পরের টুকু পজিটিভ সাইডে পজিটিভ দিকেই থাকতেছে, এবং নেগেটিভ সাইডে কি নিচের দিকে নামার কথা না, নিচের দিকে নামবে না, এটা তখন এই বরাবর হয়ে যাচ্ছে। ঠিক আছে, কেন হচ্ছে একটু বুঝি। কারণ কি দেখো, এখানে এক্স এর মান যাই আসুক না কেন, মডুলাস হয়ে যাওয়ার পর কি ওয়াই এর মান পজিটিভ হয়ে যাচ্ছে, তাই না? ওয়াই এর মান অলওয়েজ পজিটিভ। তার মানে যে পয়েন্টে তোমার এই গ্রাফটা নিচের দিকে নামার কথা, ওয়াই এর মান নেগেটিভ হওয়ার কথা, সেই পয়েন্টে এই জিনিসটা উল্টায় যাচ্ছে এবং ওয়াই এর মান পজিটিভই থাকতেছে। ওকে, সো আই গেস আমরা ব্যাপারটা বুঝতে পারছি, পারিনি বুঝতে? সো ব্যাপারটা আশা করি আমরা বুঝতে পারছি। তার মানে দেখো, এখন কিন্তু এই জায়গাটা খুব ইজিলি সলভ করা যাবে, এই জায়গাটা কিন্তু খুব ইজিলি সলভ করা যাবে। তুমি যদি ইন্টিগ্রেশনের মাধ্যমে করতে চাও, সেই ক্ষেত্রে তোমাকে যেটা করতে হবে, যে এই রেঞ্জে হচ্ছে তোমাকে একটা ইন্টিগ্রেশন ফেলাইতে হবে, দেন এই রেঞ্জে একটা ইন্টিগ্রেশন ফেলাইতে হবে। মূল কথা 0 থেকে 1 পর্যন্ত একটা ইন্টিগ্রেশন পড়বে, আর 1 থেকে 2 পর্যন্ত একটা ইন্টিগ্রেশন পড়বে। ঠিক আছে, 0 থেকে 1 পর্যন্ত যদি ইন্টিগ্রেশনটা ধরো, এটা কোন রেখার উপর পড়তেছে বলো তো? সবুজ রেখা। আর সবুজ রেখার ইকুয়েশন কি? এটা, তাই না? মাইনাস এক্স প্লাস 1 ডিএক্স, তাই না? দেন প্লাস ইন্টিগ্রেশন অফ 1 থেকে 2 পর্যন্ত যদি ইন্টিগ্রেট করি, এটা কোন রেখা? নীল রেখাটা। নীল রেখা মানে এক্স মাইনাস 1 ডিএক্স। ঠিক আছে, দেন তুমি এখান থেকে যখন ক্যালকুলেট করবা, তোমার এখানে মানটা আসবে এরকম, যে মাইনাস এক্স স্কোয়ার বাই 2 প্লাস এক্স, এটার একটা সীমা বসবে 1 থেকে 0 পর্যন্ত, আর এখানে আসবে তোমার এক্স স্কোয়ার বাই 2 প্লাস প্লাস না মাইনাস এক্স, সরি, মাইনাস এক্স, সীমা কত? 1 থেকে 2 পর্যন্ত। দেন তুমি এখান থেকে ক্যালকুলেট করবা, তুমি মান বসাবা, 1 বসাইলে এখানে আসতেছে আলটিমেটলি মাইনাস হাফ আর 1।
তো এখান থেকে হাফ আসতেছে, আর 0 বসালে তো নাই। দেন পরেরটাতে তুমি যখন 2 বসাচ্ছ, 2 দুগুণ 4, 2 থেকে 2 মাইনাস করলে 0 আসতেছে, ওকে। আর 1 বসাইলে আলটিমেটলি এখানে আসতেছে হাফ। 2 বসাইলে এখানে আসতেছে 2 থেকে 4/2, আর এখানে আসতেছে আমার 2 থেকে 2 বিয়োগ করলে 0 আসতেছে, এবং হ্যাঁ ঠিক আছে। তো এখানে যেটা হয়েছে যে আমার এখানে এটা মাইনাস আকারে থাকবে, মাইনাস হাফ, এখান থেকে 1 বিয়োগ করলে এখানে থাকবে প্লাস হাফ, ঠিক আছে। ঠিক আছে, তুমি যদি এখানে ক্যালকুলেট করো, তুমি ডাইরেক্ট বসলে মানটা বুঝতে পারবে, কোনো সমস্যা নেই। সো আলটিমেটলি তোমার রেজাল্ট আসবে হচ্ছে 1। অ্যান্সার কত? বি। সো অ্যান্সার বি আমরা পেয়ে গেছি, ওকে। দেন আমরা পরের কোশ্চেনে যাই। আমাদের কেবল 3টা সলভ হয়েছে, অলরেডি অনেক টাইম হয়ে গেছে, কিন্তু আমাদের মাত্র সলভ 3টা। দেন আমরা 5 নম্বরে যাব। 4 নম্বর আমরা করি নাই, কারণ 4 নম্বর হচ্ছে শর্ট সিলেবাস থেকে আসছে। সো 5 নম্বর খুব আমাকে বলছে যে জাস্ট ডিফারেন্সিয়েশনের মাধ্যমে এই ফাংশনটা আর কি মেইনলি ডিফারেন্সিয়েশন করো কাইন্ড অফ। তো এখন ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে আমার এই ফাংশনটা যদি আমি সলভ করতে চাই, তোমাকে চেইন রুল অ্যাপ্লাই করতে হবে, তাই না? চেইন রুল অ্যাপ্লাই করতে হবে, এবং চেইন রুল অ্যাপ্লাই করলে কিরকম হবে এগুলো আমরা করে আসছি, এগুলো আশা করতেছি সবাই করে আসছে। তো এই যে প্রথমে যে ফরম্যাটটা আছে cos a স্কয়ার ln x, তার মানে সামথিং এর স্কয়ার, এই ফরম্যাটটা কিরকম? সামথিং এর স্কয়ার, এবং সামথিং এর স্কয়ারে ডিফারেন্সিয়েশন করলে আমার আসে 2 ইনটু সামথিং, না 2 ইনটু সামথিং না, তার মানে cos a স্কয়ার ln x এর ডিফারেন্সিয়েশন করলে তো তোমার প্রথম ধাপে আসবে 2 cos ln x। এখানে সামথিংটা হচ্ছে মূলত এই যে এটা cos ln x, ওকে। দেন এখন আমাকে আবার যেটা করতে হবে যে আমি cos স্কয়ার ln x থেকে 2 cos ln x চলে আসছি, কিন্তু আমাকে আবার এই সামথিং এর আবার ডিফারেন্সিয়েশন করতে হবে, যে cos ln x এর আবার ডিফারেন্সিয়েশন করতে হবে, ওকে। এখন বলো cos সামথিং এর যদি ডিফারেন্সিয়েশন করি, সেই ক্ষেত্রে আমার অ্যানসারটা কি আসে? মাইনাস সাইন সামথিং, তাই না? মাইনাস সাইন সামথিং এখানে কি বলতো? মাইনাস সাইন ln x, তাই না? মাইনাস সাইন ln x। এখন বলো, তার মানে এই ক্ষেত্রে আমি সামথিং কোনটাকে ধরছি? ln x কে, তার মানে ln x এর আরেকটা ডিফারেন্সিয়েশন হবে, এবং ln x এর তুমি যখন ডিফারেন্সিয়েশন করবে তখন 1/x আসতেছে, এবং হিসাব শেষ। হিসাব কি? হিসাব তখন শেষ। তো এটার সাথে এখন দেখো অ্যান্সার কোনটার মেলে। তোমার এখানে একটা মাইনাস কমন যাবে, দেন 2 sin ln x cos ln x ডিভাইডেড বাই x। সো উপরের পার্টটা একটা ফর্মুলা পড়ে 2 sin থিটা cos থিটা, এটাকে কোন ফর্মুলায় ফেলান যায় বলো তো? sin 2 ln x, এই ফর্মুলায় পড়ে, এবং নিচে কি আমার x দ্বারা ভাগ আছে। তো অ্যান্সার কোনটা হচ্ছে দেখো তো? সি। সো অ্যান্সার হচ্ছে সি। সো খুব বেশি জটিল না। সো এখানে আমরা যে ভুলটা করতে পারি, যে সাপোজ এই পার্টটা দেখা ধরো যে আমরা অন্য কালিতে দিই, এই পার্টটা দেখার পরপরই আমাদের মাথায় সাইকোলজিক্যাল ভাবে কাজ করবে, এই যে মিলে গেছে রে, দাগায় দিই, ঠিক আছে। সো দাগান যাবে না, একটু ভাবতে হবে, একটু ঠান্ডা মাথায় ভাবতে হবে, ঠান্ডা মাথায় না ভাবলেই শেষ, ভুল হয়ে যাবে। দেন আমরা দেখি cosec থিটা cot থিটা ইজ ইকুয়াল টু √2 হলে থিটার মান কত। অনেক ওয়ে আছে সলভ করার। তুমি একদম ধরো যে cosec কে ভাঙাইলা, এখান থেকে 1/sin আসবে, দেন cot কে ভাঙাইলে আসবে cos থিটা বাই sin থিটা ইজ ইকুয়াল টু √3, ঠিক আছে। দেন তুমি এখান থেকে কমন নিবা, উপরে একটা কাহিনী হবে, নিচে একটা কাহিনী হবে, অনেকগুলো ধাপ হবে। কিন্তু আপাতত এই অঙ্কের জন্য বেস্ট ওয়ে হচ্ছে অপশন টেস্ট, ঠিক আছে। অপশন টেস্ট, যে তুমি এখানে অপশনগুলো বসায় দেখবা যে আসলে কোনটা সলভেবল। এখন কথা হচ্ছে 4টা অপশন বসায় দেখবা, অনেক বেশি টাইম কনজিউমিং না। এখন কথা হচ্ছে যে এইখান এটা যে তুমি এই যে ইকুয়েশনটা দেখি তোমাকে একটা ক্লু পাইতে হবে অটোমেটিক ভাবে, যে এখানে যেহেতু √3 আছে, তার মানে এখানে অবশ্যই তোমার সাপোজ কটের মান কত? √3 বা 1/√3 যদি হয়, বা সাপোজ সাইনের মান √3/2, এই যে কেসগুলো আছে, এই সবগুলা কেসে কিন্তু তুমি দেখবা হয় 60 ডিগ্রির জন্য অথবা 30 ডিগ্রির জন্য, ঠিক আছে। হয় 60 ডিগ্রি অথবা 30 ডিগ্রির জন্য, এবং তুমি দেখো এই 60 ডিগ্রি আর 30 ডিগ্রি অপশনে আছে, তার মানে তুমি আন্দাজ করে নিতে পারো যে এই দুইটার যে কোনো একটাতে তোমার অ্যান্সার মিলবে, ঠিক আছে। তো আমরা সাপোজ প্রথমটা যদি বসায় দেখি, এটা কত? 60 ডিগ্রি তুমি বসাবা, তো 1/sin 60 সমান সমান sin 60 মানে √3/2, তাই না? তার মানে আলটিমেটলি উল্টায় গেলে 2/√3। এবার cot, সো cot 60 মানে কত বলো তো? cot 60 মানে tan 30 মানে 1/√3, ঠিক আছে। দেন এখন তুমি যদি এই দুইটা লসাগু করো, উপরে থাকবে 3 ইজ ইকুয়াল টু 3/√3 করলে আলটিমেটলি কত থাকে বলো? 3/√3 করলে অ্যান্সার থাকে √3। সো আমাদের প্রথম অপশন টেস্টে মিলে গেছে।
ঠিক আছে, অপশন টেস্ট করতে হবে, কিন্তু এর মানে এই না যে তুমি র্যান্ডম ভাবে যে কোনোটা থেকে শুরু করলা। তোমাকে অপশন টেস্টের ক্ষেত্রে সবচাইতে যেটার অ্যান্সার সবচাইতে হবে বলে মনে হচ্ছে, ঠিক আছে, এটা অ্যাজিউম করা অনেক বেশি ইম্পর্টেন্ট, যে আসলে অপশন টেস্ট করবা, চারটায় যদি অপশন টেস্ট করা লাগে এবং তোমার 4 নম্বরে যা যদি মেলে, সেক্ষেত্রে কিন্তু অনেকটুকু টাইম লাগবে। তোমাকে অবশ্যই ভাবতে হবে যে কোন অপশনটা হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি, তো সেই অপশন থেকে তোমার অপশন টেস্ট শুরু করতে হবে। ঠিক আছে, তো এখানে আমরা এই √3 দেখে একটা আন্দাজ করে নিলাম, হয় 60 হবে অথবা 30 হবে। তো আমরা এই দুইটা থেকে হচ্ছে অপশন টেস্ট শুরু করলাম। এই অপশন টেস্টে মোটামুটি আমাদের 20 সেকেন্ডের মতো টাইম গেছে। দেন যদি আরেকটা করা লাগতো আমাদের 40 সেকেন্ডে মোটামুটি সলভ হয়ে যেত। ঠিক আছে, তো খুব বেশি টাইম কনজিউমিং কিন্তু এই ক্ষেত্রে না। আশা করি এটুকু বুঝতে পারছি। দেন পরের অঙ্কটা দেখি। যে এবিসি ম্যাট্রিক্স তিনটির আকার যথাক্রমে 4x5, 5x4, 4x2, এটসেট্রা এটসেট্রা এটসেট্রা। ঠিক আছে, তবে এটি বা এ ট্রান্সপোর্ট ম্যাট্রিক্সের সাথে বি এর যোগফল এবং সি এর গুণফল ম্যাট্রিক্সটির আকার কি হবে? তো এটা বুঝতে হলে আমাদের কয়েকটা বিষয় বুঝতে হবে, যে আসলে ধরো যে সাপোজ এ বি সি ডি ই এফ, দেন এর সাথে সাপোজ 1 2 3 4, এদের তুমি যোগফল করলা, কত হবে বলো তো? যোগফল হবেই না, যোগফল হবেই না। যোগফল করার জন্য ম্যাট্রিক্সের আকার বের করা, আকার সেম হওয়া ম্যান্ডাটরি। কথা কি বুঝতে পারছি? যোগফল করার জন্য ম্যাট্রিক্সের আকার সেম হওয়া ম্যান্ডাটরি। যদি তোমার সেম না হয় সেই ক্ষেত্রে তোমার ওটা হবেই না যোগফল। ওকে, তার মানে তুমি দেখো এই পার্টটা থেকে, সাপোজ প্রথমে এই পার্টটা থেকে তুমি কি বলতে পারো না অবশ্যই এ এর ট্রান্সপোজ আর বি বি এর যে মাত্রা এরা অবশ্যই সেম, যেটা তুমি দেখলে বুঝতে পারবা যে এ এর মাত্রা হচ্ছে 4x5, তার মানে এর ট্রান্সপোজ হবে হচ্ছে 5x4, আর বি এর কত 5x4। তার মানে আলটিমেটলি যে ম্যাট্রিক্সটা তোমাকে বের করতে হবে, মানে এ টি প্লাস বি ইন্টু সি, এটা কিন্তু তোমার কাইন্ড অফ বি ইন্টু সি এর সমতুল্য। মাত্রার দিক থেকে কিন্তু দুইটা, বা আকারের দিক থেকে কিন্তু দুইটা সমতুল্য হবে, কারণ এ টি এর মাত্রা বা এ টি এর আকার আর বি এর আকার সেম। তো আলটিমেটলি যোগ করলে সেম আকারের জিনিস একটা ম্যাট্রিক্স পাবা। সো তাহলে আমার কি বি ইন্টু সি করাই আনা। ওকে, তো এখন আমাকে যেটা বুঝতে হবে যে গুণফলের কনসেপ্ট আমাকে বুঝতে হবে। সাপোজ এ বি সি, আর ধরো যে তোমার থাকলো এটা বি সি ডি, দেন 1 2 3। তুমি যদি এদের গুণফল করো তখন ঘটনাটা কি ঘটে একটু দেখো। তোমার প্রথমে এটার সাথে এটার গুণ হয়, গুণ হয়ে আমার প্রথম ঘরে সেভ হয়ে যায়। দেন এটার সাথে এটার গুণ হয় এবং গুণ হয়ে দ্বিতীয় ঘরে সেভ হয়ে যায়, এবং আলটিমেটলি একটা ম্যাট্রিক্স তৈরি হচ্ছে এরকম। কথা কি বুঝতে পারছি? মূল কথা এই যে এর যে আকার, এর আকার হচ্ছে সাপোজ 1x2 ছিল, আর এর আকার কত ছিল বলতো? এর আকার ছিল হচ্ছে 3x2। দেন তুমি যখনই এক মিনিট, 1x3, সরি 1x3, সো 1x3 ছিল, আর এর আকার ছিল 3x2 ছিল। সো গুণ হওয়ার প্রথম শর্ত হচ্ছে এরা দুজন ম্যাচ হওয়া লাগবে। ঠিক আছে, এরা দুজন ম্যাচ হইতে হবে, নইলে গুণফল হবে না। যোগের ক্ষেত্রে যেরকম ফুল ম্যাট্রিক্সের আকার সমান সমান হওয়া লাগে, গুণের ক্ষেত্রে এরকম একটা শর্ত আছে, সেটা হচ্ছে আকার সমান সমান হওয়া লাগে না, এদের হচ্ছে ম্যাচ করা লাগবে। এটার যে কলাম সংখ্যা আর এটার যে রো এর সংখ্যা সেম হইতে হবে, এবং গুণ করার পর যে রেজাল্টটা পাওয়া যাবে সেটা দেখবা এই দুইটার কম্বিনেশন থেকে আসতেছে 1:2। এই দেখো এখানে, এখানে কলাম ছিল 3টা, রো ছিল 1টা। সো এর রো সংখ্যা হচ্ছে রেজাল্টের রো সংখ্যা। আর এখানে দেখো রো ছিল 3টা, কলাম ছিল 2টা। কলাম ছিল কয়টা বলো? 2টা। সো এর যে কলাম সংখ্যা সেটা হচ্ছে এর কলাম সংখ্যা। তো সেকেন্ডটার কলাম সংখ্যা চলে যাচ্ছে এখানে, আর প্রথমটার রো সংখ্যা চলে যাচ্ছে এখানে, তাই না? সেকেন্ডটার কলাম সংখ্যা চলে যাচ্ছে, আর প্রথমটার চলে যাচ্ছে রো সংখ্যা, তাই তো? তার মানে দেখো তুমি যদি এবার এই দুইজনের গুণফল করো, যে 5x4 এর সাথে তুমি 4x2 ম্যাট্রিক্সের গুণফল করলা, সেই ক্ষেত্রে দেখো 4 আর 4 ম্যাচ হয়েছে, তার মানে গুণফল হবে, কোনো সমস্যা নাই। এবং এটা এইভাবে মনে রাখতে পারো যে 4 আর 4 গুণফল কাটাকাটি চলে গেছে, এবং এই 5 আর 2 মিলে হচ্ছে মেইনলি ম্যাট্রিক্সটা তৈরি হবে, যেটা হচ্ছে 5x2। অ্যান্সার কত? ডি। তো আশা করি আমরা ব্যাপারটা বুঝতে পারছি। আমরা পরের অঙ্কে যাই। পোলার স্থানাঙ্ক। পোলার স্থানাঙ্ক, সো পোলার স্থানাঙ্ক দেওয়া আছে এবং বলছে যে এটা একটা বৃত্তের সমীকরণ, বৃত্তটির ব্যাসার্ধ নির্ণয় করো। সো পোলার স্থানাঙ্ক থেকে ডাইরেক্টলি বৃত্তের ব্যাসার্ধ নির্ণয় করা যায়, কিন্তু সেটা আমরা আমাদের মধ্যে ধরো যে 90% সেটা মনে রাখি না। তো এইরকম ক্ষেত্রে আমরা কি করতে পারি, এটাকে আমরা কার্তেশীয় স্থানাঙ্কে কনভার্ট করে ফেলতে পারি।
ঠিক আছে, কিভাবে কনভার্ট করবো বলো তো? কনভার্ট করার ওয়ে হচ্ছে আর সমান সমান রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। দেন আরও কয়েকটা বিষয় আমরা জানি, আর কস থিটা এটা হচ্ছে এক্স, আর আর সাইন থিটা এটা হচ্ছে ওয়াই। আলটিমেটলি এগুলো যদি এখানে রিপ্লেস করে দাও, প্রথমে আসবে খুব সুন্দরভাবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, দেন মাইনাস টু আর সাইন থিটা মানে কি ওয়াই ইজিক্যাল টু 3। ঠিক আছে, তো এখন এক্স স্কোয়ারের পার্ট তো খুব সুন্দরভাবে চলে আসছে, কিন্তু ওয়াই এর পার্ট কিন্তু খুব সুন্দরভাবে এখনো আসে নাই। আসছে কি বলো? খুব সুন্দরভাবে কিন্তু এখনো আসে নাই। সো ওয়াই যেটা আছে সেটা হচ্ছে সাপোজ এ এর মতো, আর মাইনাস 2 × 1 × তাই না? ওয়াই মানে কি এ, 2 × এ। আর এই যে এক, যেটা একটা হচ্ছে এক তো গুণাকার আছে তাই না? এখানে কি, এখানে কাইন্ড অফ আমরা একটু চেঞ্জ করি, এখানে ধরো একটা এক গুণাকার আছে। ওকে, সো এখানে ওয়াই রে আমি একের সমতুল্য ধরতেছি আর একটা বি এর সমতুল্য ধরতেছি। তার মানে আমি যদি এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার ফর্মুলা দাঁড় করাইতে চাই, আমাকে একটা এক্সট্রা বি স্কোয়ার যোগ করতে হবে, মানে একটা এক্সট্রা একের স্কোয়ার যোগ করে ফেলতে হবে। তো আমরা করে ফেলি, আমরা সাপোজ একটা কাট কেটে দেই, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার মানে এক, কিন্তু এক আমি এক সাইডে যোগ করতে পারবো না, আমাকে ব্যালেন্স করতে হবে। সো এখন আমার কাছে খুব সুন্দর একটা ফরম্যাট চলে আসে, এক্স স্কোয়ার ওয়াই মাইনাস 1 এর হোল স্কোয়ার, এখানে 4। কথা কি বুঝতে পারছি? তো এক্স স্কোয়ার ওয়াই মাইনাস 1 এর হোল স্কোয়ার, এখান থেকে আমরা বলতে পারি যে আসলে যে কেন্দ্রটা আছে, কেন্দ্রটা হচ্ছে হবে 0,1, কিন্তু আমাকে তো কেন্দ্র চাই না, আমাকে ব্যাসার্ধ। তো এই যে পার্টটা আছে, এই পার্টটা কিন্তু আর স্কোয়ারকে রিপ্রেজেন্ট করে। তার মানে আর স্কোয়ার সমান সমান যদি 4 হয়, আর সমান সমান কত হবে? 2 হবে। ম্যাথমেটিক্যালি প্লাস মাইনাস 2 হয়, কিন্তু ব্যাসার্ধ তো নেগেটিভ হইতে পারে না, সো আলটিমেটলি +2 অ্যান্সার। সো ইজি অঙ্ক, খুবই ইজি অঙ্ক। দেন আমরা পরের অঙ্কে যাই। বলা আছে দুটি বল দেওয়া আছে, 3 নিউটন 2 নিউটন মানে দুটি বলের লব্ধি আর, প্রথম বলকে দ্বিগুণ করলে লব্ধির মান দ্বিগুণ হয়, বল দ্বয়ের মধ্যবর্তী কোণ কত? তো এই টাইপের অঙ্কে আমাদের প্রথম টাস্কই হচ্ছে আমাদের সিনারিও ফাইন্ড আউট করা। এটা হচ্ছে প্রথম সিনারিও, এটা হচ্ছে আমাদের দ্বিতীয় সিনারিও। দুই সিনারিও থেকে আমরা দুইটা শর্ত দাঁড় করাবো একদম বেসিক ভাবে। তোমার এখানে বলছে আর লব্ধকে ফাইন, তো আর এর স্কোয়ার কি হবে? পি এর স্কোয়ার মানে 3 এর স্কোয়ার প্লাস 3 এর স্কোয়ার প্লাস 2pq কজ আলফা হবে, তাই না? সিমিলার ওয়েতে তুমি যদি এখান থেকে আরেকটা ফর্মুলা দাঁড় করাও, তোমাকে বলছে লব্ধি দ্বিগুণ হচ্ছে, তার মানে এখানে হবে 2r এর হোল স্কোয়ার, 2r এর হোল স্কোয়ার মানে 4r স্কোয়ার। দেন প্রথম বল মানে কে 3, 3 দ্বিগুণ হয়েছে, তার মানে এটা হচ্ছে 6 এর স্কোয়ার, তো 2 এর স্কোয়ার 2 × 6 × 2 cos আলফা। সেম কোণই থাকবে, কোণে চেঞ্জ আসবে না। এখানে কোথাও বলছে কোণে চেঞ্জ আসছে? কোণে চেঞ্জ আসে নাই, কোনটাই আমাকে নির্ণয় করতে হবে। তো এখন বলো এই দুই সিনারিও থেকে, এই দুই সিনারিওতে প্রবলেমটা কোথায়? প্রবলেম হচ্ছে যে এখানে আলফা আছে, ওকে ফাইন, আলফা আমাদের লাগবে বা আলফা আমাদের বের করতে হবে, কিন্তু এই যে আর পার্টটা আমার এক্সট্রা আছে, তাই না? সো সামহাউ যদি আমি আর্ট পার্টটাকে বাদ দিয়ে দিতে পারি, আমাদের আলফার মান খুব সহজে চলে আসবে, তাই তো? এবং আর্ট পার্টটাকে বাদ দেওয়ার খুব ইজি ওয়ে হচ্ছে যে তুমি এটাকে করে দাও, করে দিব, ভাগ করে দাও। ঠিক আছে, ভাগ করে দিলে তোমার দেখবা যে 1/4 আসতেছে, দেন উপরে থাকতেছে 3 এর স্কোয়ার কত 9, আর 4 13, আর এখানে আসতেছে তোমার 2 × 4 3 × 12 কজ আলফা। ওকে, আর নিচে থাকতেছে 36 আর 4 40, 2 × 4 4 × 24, তাই তো? দেন ক্রস গুণ হয়ে যাবে, ক্রস গুণ করলে তোমার থাকে 24 কজ আলফা, আর এই সাইডে থাকে 13 × 4 52 প্লাস 12 × 4 48 কজ আলফা। ঠিক আছে, দেন তোমার এই তুমি এক পাশে যদি নিয়ে আসো কজের পার্টটা, সংখ্যা বা ধ্রুবকের পার্টটা আরেক পাশে নিয়ে যাও, তাহলে এখানে থাকবে -12, আর এখানে 48টা কজ আলফা আছে, আর এখানে 24টা কজ আলফা আছে। সো এটা যদি এই পাশে চলে যায়, 48টা কজ আলফা থেকে 24টা বিয়োগ চলে গেলে থাকে 24 কজ আলফা। ওকে, দেন কজ আলফা সমান সমান -12/24, যেটা হচ্ছে -1/2। এবং অলওয়েজ মনে রাখবা, অলওয়েজ বলতে সব সময়, যদি ডিউ এর পরীক্ষা দিতে চাও বা ভার্সিটি পরীক্ষা দিতে চাও, কজ আলফার মান -1/2 মানে তোমার সেকেন্ডও ভাবা যাবে না, আলফা ইকুয়াল টু 120। ঠিক আছে, যখনই কজ আলফার প্রবলেম সলভিং আসছে, তখন প্রায় 80% ক্ষেত্রে তোমার অ্যান্সার হয় 120। ঠিক আছে, 120 আর 20% ক্ষেত্রে অ্যান্সার আছে 60, এই দুটার মধ্যে অ্যান্সার বেশি সীমাবদ্ধ থাকে।
সো আই গেস আমরা বুঝতে পারছি। দেন আমরা নেক্সট কোশ্চেনে যাই। এটা প্রক্ষেপিত বস্তু, এটা তোমার প্রাশ্চিক অঙ্কটা আসছে, তো এটা কাইন্ড অফ শর্ট সিলেবাসেই হবে, যদিও এখানে শর্ট সিলেবাসের আন্ডারে আমরা লিখি নাই। তবে যেটা কথা যে শর্ট সিলেবাস বাদেও এটা আসলে ব্যাখ্যা করা যায়, কারণ তোমাদের কি নিক্ষিপ্ত বস্তু থেকে অঙ্ক আসতেই পারে, নর্মাল সোজা হয়ে নিক্ষিপ্ত বস্তু থেকে, এটা কাইন্ড অফ একদম বেসিক জিনিস, 19 পড়ে আসছে, এটা আসলে আসলে দোষ দেওয়া যাবে না স্যারদের, ঠিক আছে, এটুকু আসবে, এটুকু মাথায় নিয়ে কাজ করতে হবে। তো এখন তোমাকে বলছে যে দেখো 2u আদি বেগে আনুভূমিকের সাথে লম্ব হবে। ও আচ্ছা, আনুভূমিকের সাথে লম্ব হবে, তো তাহলে তো কথাই নেই, তাহলে এটা প্রক্ষেপক তো না। প্রক্ষেপকের ক্ষেত্রে মেইনলি তোমাকে আনুভূমিকের সাথে যে কোনো একটা অ্যাঙ্গেলে, সাপোজ এই অ্যাঙ্গেলে যদি আমি নিক্ষেপ করতাম, এটা আমার প্রাস হইতো, ঠিক আছে। সো যেহেতু আমাকে লম্বভাবে নিক্ষেপ করছে, বলেই দিচ্ছে, তার মানে আলটিমেটলি জিনিসটা সোজা যাবে, সোজা উপরের দিকে যাবে এবং এই বরাবর এসে ব্যাক করবে, ঠিক আছে। এটা হচ্ছে জাস্ট নিক্ষিপ্ত বস্তুর অঙ্ক। সো এখন বলছে যে সর্বোচ্চ উচ্চতা কত। সো ডাইরেক্ট সূত্র আছে, এটা কি ডাইরেক্ট সূত্র, এবং সর্বোচ্চ উচ্চতা বের করার যে কনসেপ্টটা, সেটা যদি কেউ না জেনে থাকে একটু বলে যাই, যে এই পয়েন্টে সাপোজ তুমি একটা বস্তু নিক্ষেপ করছো, এবং নিক্ষেপ করার জন্য কি তাকে একটা বেগ দিতে হয়েছে না, আদি বেগ, তাই না। সো আদি বেগ দিচ্ছ মানে কি, আদি বেগ দিচ্ছ মানে আলটিমেটলি ওকে একটা গতি শক্তি দিচ্ছ, ওকে একটা গতি শক্তি দিচ্ছে। এবং যেটা হয় যে পৃথিবী যেহেতু ওকে টানতেছে বারবার নিচের দিকে, বারবার টানতেছে, এবং এই টানের কারণে ওর গতিশক্তি ধীরে ধীরে ডাউন হয়ে যাচ্ছে, তাই না। ওর গতিশক্তি কি ধীরে ধীরে ডাউন হয়ে যাচ্ছে, এবং ডাউন হইতে 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 একটা পর্যায়ে, একদম শেষ পর্যায়ে যায় ওর গতি হয়ে যায় জিরো, কোনো গতিশক্তি থাকে না। এই পয়েন্টে সর্বোচ্চ বিভব শক্তি থাকে, যেটাকে এমজিএস বলে, কারণ কি এই গতিশক্তি এমজিএস এ কনভার্ট হয়ে গেছে, এবং এই পয়েন্ট থেকেই জিনিসটা ব্যাক করা শুরু করে, ঠিক আছে। তার মানে সর্বোচ্চ উচ্চতা মানে কোন পয়েন্টটা বলতো, যে পয়েন্টে এই যে তোমার দেওয়া গতিশক্তি সম্পূর্ণভাবে বিভব শক্তিতে কনভার্ট হয়ে যায়, তাই না। তার মানে তোমার দেওয়া গতিশক্তি যেটা আছে হাফ এম ইউ স্কোয়ার, সেটা কি সম্পূর্ণরূপে বিভব শক্তিতে কনভার্ট হয়ে গেছে। তার মানে তুমি যদি এখন একটু কাটাকাটি করো এম এম, তোমার এইচটা কি খুব ইজিলি বের হয়ে যায় না, যে ইউ স্কোয়ার বাই 2g। দেখো তোমরা কাটাকাটি করলেই বুঝতে পারবে যে এম এম তুমি কাটাকাটি করলা, এম এম কাটাকাটি করলা, সো জি বের করতে হবে, তার মানে সরি এইচ বের করতে হবে, জি দ্বারা ভাগ করে দিবা, সি স্কয়ার বাই 2জি অ্যান্সার চলে আসে। খুব ইজি একটা কনসেপ্ট, পানির মতো ইজি কনসেপ্ট। দেন আমরা দেখি পরের কোশ্চেনটা। পরের কোশ্চেনটাতে আমাকে বলছে যে 12 যদি y ইজ ইকাল টু kx ইন্টু 2x প্লাস √3 বক্ররেখার মূল বিন্দুতে স্পর্শকটি এক্স অক্ষের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তাহলে কে এর মান কত হবে, ঠিক আছে। সো তার মানে র্যান্ডম কোনো বক্ররেখা দিয়ে তোমাকে যদি অঙ্ক করতে দেয় তোমরা পারবা না, তার মানে এটা অবশ্যই তোমার কনিক্সের কোনো একটা পার্ট থেকে আসছে, এইটুকু বিশ্বাস রাখতে হবে স্যারের উপর, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আমাকে প্রথমে কি করতে হবে, প্রথমে কনিক্সটা আইডেন্টিফাই করতে হবে। তো আমরা কে এক্সটাকে গুণ করে দিব, কে এক্সটাকে গুণ করে দিলে দেখো আমাদের কনিক আইডেন্টিফাই করা অনেক বেশি ইজিয়ার হয়ে যাবে, অনেক বেশি ইজিয়ার হয়ে গেল না, দেখো তো। তো এখান থেকে দেখো তোমার জাস্ট এই পার্টটাকে একটু ফলো করো। তো এই পার্টটা থেকে তুমি বলতে পারো যে এখানে কাইন্ড অফ এক্স মাইনাস সামথিং এর স্কোয়ার আসবে, আর এখানে শুধু একটা একঘাতি ওয়াই আছে, ঠিক আছে। এক্স এর ঘাতটা ডাবল এবং ওয়াই এর ঘাত কি এক ঘাত, তার মানে এখান থেকে আমরা কি বলি বুঝতে পারি বলো তো। এখান থেকে আমরা বুঝতে পারি যে এখানে একটা কনিক্স পাওয়া যাবে, যেটা হচ্ছে মূলত একটা প্যারাবোলা, হয় এটা অথবা এটা, ওকে। সেটা একটা প্যারাবোলা বা কনিক্স। সো এখন কথা হচ্ছে যে কনিকের স্পর্শক নির্ণয়ের জন্য একটা ফর্মুলা আছে, এটা কি জানি সবাই, সেটা কি জানি। কনিকের স্পর্শক নির্ণয়ের জন্য ফর্মুলাটা হচ্ছে এরকম, যে তুমি সাপোজ অনেক ওয়েতেই করা যায়। তো তোমরা যেটা করতে পারো যে প্রতি দুইটা এক্স থেকে, ধরো যে এখানে এই পার্টটাতে তুমি দেখো কয়টা এক্স আছে, এক্স ইন্টু এক্স গুণাকার আছে, তাই না। তার মানে এখানে তুমি একটা এক্স রাখবা, আর একটা এক্স কে তুমি x1 হিসাবে বসায় দিবা, ঠিক আছে। যে বিন্দুটা নিয়ে তুমি কাজ করতেছো, সাপোজ তুমি মূল বিন্দু নিয়ে কাজ করতেছো, এই মূল বিন্দু হচ্ছে x1, y1, ঠিক আছে। দেন এই পার্টে তুমি যেটা করতে পারো যে √3/2 করলা, কে তো গুণাকারে আছে, দেন এখানে 2x আছে না, বলো এখানে কি 2x হয়ে গেল না যখন তুমি 2 দ্বারা ভাগ করছো। তো তার মানে কি এখানে দুইটা x যোগ আকারে আছে। তো তুমি এখানে যেভাবে ডিল করবা এই জিনিসটা, যে দুইটা x যেহেতু যোগ আকারে আছে, তার মানে একটা x কে আমি xই রাখি,
আরেকটা এক্স কে আমি x1 বানায় দিই। ঠিক আছে, সিমিলার ওয়েতে দেখো এইখানে কি ওয়াই, তার মানে জিনিসটা অনেকটা এরকম যে হাফ ইন্টু 2y, তার মানে এই পার্টটাতে দুইটা ওয়াই আছে। তার মানে দুইটা ওয়াই যদি থাকে আমি যেটা করতে পারি যে একটা ওয়াই কে রাখা দিই, আরেকটা ওয়াই ওয়াই নট করে দিই, ওয়াই নট না তো ওয়াই ওয়ান, ঠিক আছে, ওয়াই ওয়ান করে দিই। ঠিক আছে, সো আই গেস এটুকু তোমরা বুঝতে পারছো। এখন কথা হচ্ছে আমরা ইনপুট দিয়ে দিব। ইনপুট দিলে দেখো কত আসে, এখানে আসবে হাফ ওয়াই, এটা 0, দেন এখানে দেখো x1 কত 0, তার মানে এই পুরো পার্টটাই 0 হয়ে যাবে। ঠিক আছে, দেন তোমার কাছে থাকবে √3/2 kx থাকবে, কারণ x1 ও 0, তাই না, 0 না। তো এবার দেখো তোমার এখান থেকে তুমি যদি এই হাফ হাফ কাটাকাটি করো, y √3kx আসতেছে, এবং তোমার একটা কাইন্ড অফ মূল বিন্দুগামী একটা সরল রেখা পাওয়া যাচ্ছে, তাই না। এখানে কি পাওয়া যাচ্ছে বলো, একটা মূল বিন্দুগামী সরল রেখা পাওয়া যাচ্ছে, এবং এই সরল রেখাটার ঢাল কত, m সমান সমান √3k, এবং ঢালটা বলা আছে যে 30 ডিগ্রি, মানে tan 30, ঢালটা কত, tan 30। আলটিমেটলি দেখো তো অ্যান্সারটা কত আসে, যে √3k সমান সমান tan 30 মানে 1/√3, এবং তুমি যখন √3টা ওই সাইডে গুণ করে দিবা, k এর মানটা আসতেছে খুব সুন্দরভাবে 1/3। তো আশা করি আমরা এটুকু বুঝতে পারছি। জাস্ট একটা শর্টকাট ট্রিক, তুমি যদি ওই স্পর্শক নির্ণয়ের ফর্মুলা ইউজ করে করতে চাও, অনেক লেন্দি একটা প্রসেস হবে। আমরা জাস্ট এখানে ডিল করবো এভাবে, যেখানে দুইটা করে আছে সেখানে একটা থাকবে আর একটা চেঞ্জ হয়ে যাবে, আর একটা তুমি মান ইনপুট দিবে। তো যখন গুণ আকারে থাকে এক্স স্কোয়ার, তখন কোন এক্স এ দুইটা জিনিস, দুইটা এক্স গুণ আকারে আছে, একটা থাকবে আর একটা x1 হয়ে যাবে। যখন ওয়াই স্কোয়ারের ক্ষেত্রে একটা থাকবে আর একটা y1 হয়ে যাবে। আর যখন যোগফল আকারে থাকবে, সাপোজ এরকম এখানেই লিখলাম 2x সাপোজ, তো যোগফল আকার আছে, তার মানে একটা x থাকবে আর একটা x1 হয়ে যাবে, তাই না। আবার ধরো যদি এমন হয় যে 2y, সেই ক্ষেত্রে কি একটা y থাকবে আর একটা y1 হয়ে যাবে। তো এইভাবে তুমি যদি রিপ্লেস করে দাও, আলটিমেটলি তুমি যেটা পাবা সেটাই হচ্ছে স্পর্শকের সমীকরণ। তো আশা করি এটুকু বুঝতে পারছি। দেন পরের অঙ্কটাতে আমরা যাই। বলছে একটা একটা না দুটো ইকুয়েশন দেওয়া আছে, দেন বলছে যে কোন কনিকের সমীকরণ। ঠিক আছে, তো এটা হচ্ছে মূলত এই টাইপের সমীকরণে বলা হচ্ছে পরামিতিক। পরামিতিক মানে কি, পরা মানে পর, মিতি মানে মাপা। যেরকম এক্স কে তুমি পরের সাহায্যে মাপতেছো, কার সাহায্যে মাপতেছো, থিটার সাহায্যে মাপতেছো, আবার ওয়াই কেও তুমি থিটার সাহায্যে মাপতেছো। তো এখন পরামিতিক ইকুয়েশনকে যখন তুমি একটা ইকুয়েশনে কনভার্ট করবে, তখন আলটিমেটলি তুমি আসলে বুঝতে পারবে যে এটা আসলে ইক্লিপস নাকি প্যারাবোলা নাকি সার্কেল নাকি হাইপারবোলা। তো এর জন্য আমাকে কি করতে হবে বলতো, এর জন্য আমাকে একটু ফোকাস করতে হবে যে এখানে cos থিটা আছে, এখানে sin থিটা আছে, এখানে sin থিটা আছে, এখানে cos থিটা আছে। তার মানে sin থিটা আর cos থিটাকে আমি যদি আউট করতে চাই, সেক্ষেত্রে ওয়েটা কি বলতো, sin থিটা আর cos থিটাকে আউট করার সবচেয়ে স্মার্টেস্ট ওয়ে হচ্ছে বর্গ করো, যোগ করো, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1। ঠিক আছে, তার মানে আমাকে এই পার্টটাকে বর্গ করতে হবে। বর্গ করলে তুমি পাবা a স্কয়ার cos স্কয়ার থিটা প্লাস 2ab cos থিটা sin থিটা। আচ্ছা, sin থিটা cos থিটা দুইটাই আসবে, দেন b স্কয়ার sin থিটা এরকম থাকবে। দেন পরেরটাকেও তুমি যদি বর্গ করো, সিমিলার ঘটনাই ঘটবে, শুধু মাঝখানে থাকবে আমার কি মাইনাস 2ab cos থিটা sin থিটা প্লাস a স্কয়ার cos স্কয়ার থিটা। তো এখন তুমি যদি এই জিনিসটাকে সেম ওয়েতে যোগ করে দাও, তোমার এখান থেকে কি আসতেছে বলো, এখান থেকে আসতেছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এখানে কিন্তু আমি অলরেডি জিনিসটা আন্দাজ করে ফেলছি যে কি আসতে পারে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, সাথে কোনো সহগ নাই। এখান থেকে আন্দাজ করা যায় যে এটা একটা সার্কেল হবে। ঠিক আছে, এখান থেকে কি আন্দাজ করা যাচ্ছে কিছুটা। এর পরবর্তীতে আমরা দেখো যখন এই দুটাকে যোগ করবা, এই কজ স্কোয়ার সাইন স্কোয়ার কমন যায়, শুধু আমার এরা 1 হয়ে যাবে, সাথে থাকবে এ স্কোয়ার। দেন এটা পজিটিভ নেগেটিভ কাটা চলে যাবে, আর এখান থেকে তোমার, আচ্ছা সরি, এটা বি স্কোয়ার হবে। তো এখান থেকে তোমার একটা কমন যা থাকবে বি স্কোয়ার। সো আলটিমেটলি এটা কি একটা সার্কেলের ইকুয়েশন, যার ব্যাসার্ধ কত বলো, ব্যাসার্ধ হচ্ছে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাই না, কারণ এই পার্টটা হচ্ছে আর স্কোয়ার নির্দেশ করে, শুধু আর নির্দেশ করে না, রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। সো আই গেস আমরা বুঝতে পারছি। দেন পরের ইকুয়েশনটা একটা মূল সমীকরণ দেওয়া আছে, সমীকরণটির মূল দ্বয়ের ত্রিঘাতের সমষ্টি কত, সমীকরণটির মূল দ্বয়ের ত্রিঘাতের সমষ্টি কত। এখন
সোজা হিসাব ভাই, এটা একটা সমীকরণ দেওয়া আছে, এর যে মূল সেটা কি আন্দাজ করতে পারছো না যে এক্স মাইনাস ওয়ান এর হোল স্কোয়ার ইজিক্যাল টু জিরো, তাই না? এক্স ইজিক্যাল টু ওয়ান, এক্স ইজিক্যাল টু কি ওয়ান। এখন মূল তো দুইটা আসবে, একটা কেন আসলো? দুইটা আসার কথা না? তো এই লাইনটা একটু যদি লম্বা করে লেখো জিনিসটা এরকম আসে, এক্স মাইনাস ওয়ান ইজিক্যাল টু জিরো, অর্থাৎ হয় এক্স মাইনাস ওয়ান ইজিক্যাল টু জিরো, এই লাইন থেকে হয় এক্স মাইনাস ওয়ান ইজিক্যাল টু জিরো অথবা এক্স মাইনাস ওয়ান ইজিক্যাল টু জিরো। তার মানে আলটিমেটলি উভয় সূত্র থেকে তুমি সাপোজ আলফা পাচ্ছ এক, দেন বেটা পাচ্ছ কত বলো? একই পাচ্ছ। তার মানে দুইটা অ্যান্সার সমান, আলফাও এক বেটাও এক। এখন বলছে কি মূলদ্বয় আলফা, আলফা এর ত্রিঘাত, ত্রিঘাত কত? আলফা কিউব। আর বেটা এর ত্রিঘাত কি? বেটা কিউব। সো এদের সমষ্টি কত? একের কিউব প্লাস একের কিউব সমান সমান এক প্লাস এক ইজিক্যাল টু দুই। অ্যান্সার খুবই সোজা অঙ্ক, খুবই সোজা অঙ্ক। শুধুমাত্র এখানে যে প্রবলেম হইতে পারে এখানে তোমরা গোলাইতে পারো যে বলছেটা কি, যে মূলদ্বয়ের আবার ত্রিঘাতের সমষ্টি। তো মূলদ্বয় নির্ণয় করতে হবে, ত্রিঘাত মানে কিউব করতে হবে, দেন যোগ করে দিতে হবে, এইটুকুই, এইটুকুই, আর কিচ্ছু না। দেন আমাদের এই যে এক্সট্রা সিলেবাস থেকে, এটা শর্ট সিলেবাসের বাইরে আমাদের যে একটা অঙ্ক আসছিল, এটা আমরা খুব শর্টে বলবো, লেন্দি করবো না। তিনটি ছক্কা একবার নিক্ষেপ করা হলে তিনটি একই সংখ্যা পাওয়ার সম্ভাবনা কত? ঠিক আছে। তো তোমার ধরো যে ছক্কা মানে কি? ছক্কা মানে হচ্ছে এই যে এরকম চার কোণা একটা জিনিস থাকে, দেন চার কোণার চার পিঠ হচ্ছে চারটা সংখ্যা থাকে, 1 2 3 4 5 6। সো তোমার ছক্কাটা যদি একদম সলিড কিউবের মতো হয়, ঠিক আছে, সেই ক্ষেত্রে তোমার যেটা হয় যে প্রতি 6 বার অন্তর অন্তর তুমি দেখবে যে এক একবার করে 6 পড়তেছে। নট লাইক এমন যে তোমার 6 বার পরপরই 6 পড়বে, কিন্তু মানে তুমি যদি ক্যালকুলেট করো, তুমি সাপোজ 1000টা রান চালো, তুমি দেখবা যে গড়ে সেখানে, বা তুমি ধরো যে যদি 1200টা রান চালো, তুমি দেখবা যে সেখানে গড়ে 200টার মতো 6 পড়ছে, 200টার মতো 5 পড়ছে, 200টার মতো তোমার 4 পড়ছে, 200টার মতো 3 পড়ছে, এবং বাকিগুলো সেম 200টা করে পড়ছে, সমানভাবে বিন্যস্ত হয়েছে। ঠিক আছে, মানে মূল কথা 6 ভাগ হয়ে গেছে। তো এখান থেকে আমরা কি বুঝলাম যে একটা ছক্কায় 6 পড়ার সম্ভাবনা হচ্ছে, বা যে কোনো একটা সংখ্যা পড়ার সম্ভাবনা হচ্ছে 1/6। ঠিক আছে, সো ফাইন, 1/6। এখন একবার 6 পড়লে তো হবে না, একটা ছক্কা একবার 6 পড়লে তো হবে না, দেন এটাকে আবার নিক্ষেপ করা হবে, এবং যে এরপরে যেবার নিক্ষেপ করবা সেইবারও 6 পড়তে হবে, তার মানে এখানেও সম্ভাবনা 1/6। এবং তারপরে আবার নিক্ষেপ করবা এবং তখনও কি 6 পড়তে হবে। এবং আমার কথাটা একটু ফোকাস করো, প্রথমে 6 পড়বে এবং দ্বিতীয় চালে 6 পড়বে এবং তৃতীয় চালে 6 পড়বে। সো এবং ওয়ার্ডটা দ্বারা তোমার 98% ক্ষেত্রে গুণ বোঝাবে, সেটা তোমার এখানে গুণ বোঝাবে, সেটা লজিক গেটে গুণ বোঝাবে, তুমি যখন সেট নিয়ে পড়ালেখা করবা তখন গুণ বোঝাবে, তুমি যখন ভার্সিটি লাইফে পড়ালেখা করবা তখনও এই এবং কথাটা দ্বারা গুণ বোঝাবে, এবং অথবা কথা দ্বারা যোগ বোঝাবে, এবং কথা দ্বারা গুণ বোঝাবে, এবং অথবা কথা দ্বারা যোগ বোঝাবে। ঠিক আছে, তো আলটিমেটলি এগুলোর কি করতে হবে? এগুলো গুণ করতে হবে ভাই। তো 6 × 6 1/36 × 1/6। তো আবার তুমি যখন গুণ করবা এখানে 221 চলে আসবে, 221 না সরি 216 চলে আসবে। ঠিক আছে, সো আলটিমেটলি 3 নম্বর আনসার। ঠিক আছে, দেন আমরা পরের কোশ্চেনটা দেখি। তো পরের কোশ্চেনটা সলভ করার জন্য আমাকে বলছে যে একটা ফাংশন দেওয়া আছে। সো এখন কথা হচ্ছে যে এখানে প্রবলেম কোথায়? ফাংশনের ডোমেনের যে কনসেপ্টটা, সাপোজ এই পার্টটা, সাপোজ ভিতরের পার্টটা নিয়ে আমরা ডিল করলাম, যদি তুমি এক্স এর মান 1 বসাও কি হবে বলো তো? এক্স এর মান 1 বসালে তোমার এক্স -2 হবে, যেটা হচ্ছে -2। কিন্তু -2 এর কি রুট হয়? -2 এর কিন্তু রুট হয় না, ইনভ্যালিড হয়ে যায়। তার মানে তুমি যখন এক্স এর মান 1 বসাচ্ছ বা 2 এর থেকে ছোট সংখ্যা বসাচ্ছ, তখন দেখা যাচ্ছে টোটাল সংখ্যাটা তোমার কাইন্ড অফ এমন একটা ভ্যালু আসতেছে, বা এমন একটা নেগেটিভ ভ্যালু আসতেছে যা রুট করা যাচ্ছে না, মানে কোনো নেগেটিভ ভ্যালু রুট করা যায় না। ঠিক আছে, সোজা হিসাব। তার মানে এই যে পার্টগুলো আছে, এই যে মানগুলো আছে, বা যে যে মানের জন্য এই রুটের ভিতর নেগেটিভ আসে, সেই মানগুলো ডোমেনের অন্তর্ভুক্ত না। ঠিক আছে, যেরকম এই কেসের ক্ষেত্রে দেখো, রুটের ভিতর যাই থাকুক সেটা মাস্ট বি ইকুয়াল অর গ্রেটার দেন 0 হইতে হবে। 0 রুট করা যায়, 0 আসে, 0 বড় সংখ্যার রুট করা যায়, কোনো সমস্যা নেই, কিন্তু 0 ছোট সংখ্যা হলে তখন রুট করা যায় না। এখন এখানে রুটের ভিতর কত আছে বলো? x - 2 আছে, মাস্ট বি গ্রেটার দেন 0। তার মানে এখান থেকে তুমি বলতে পারো x অবশ্যই গ্রেটার দেন 2 হইতে হবে, গ্রেটার দেন 0 হইতে হবে না, গ্রেটার দেন 2 হইতে হবে।
সেটা হচ্ছে আমাদের প্রথম শর্ত, কিন্তু এখানেই শেষ না, আমরা এটুকুনি ডিল করছি। এরপরে দেখো আমাদের আরো একটা শর্ত আছে, এই যে দেখো এই জায়গাটাতে, যে ওইটা তো ফাইন, কোনো সমস্যা নাই। এটা হচ্ছে আমাদের এটাও হইতে হবে, এবং আবার কিন্তু আমার এবং এর কনসেপ্ট চলে আসছে, যে এই বাইরের রুটটার ক্ষেত্রে এই যে কনসেপ্টটা, এটাও জিরোর থেকে বড় হইতে হবে, তাই না? বাইরের রুটটার ভিতরে কি আছে? এইটুকু। সো এইটুকু যদি জিরোর থেকে বড় না আসে, টোটাল মানটা নেগেটিভ চলে আসবে, দেন রুট হবে না, তাই না? আলটিমেটলি এটা নিয়ে তুমি যদি আবার ডিল করো, তখন দেখবে তোমার আসতেছে 3 ইজ গ্রেটার দেন রুট এক্স মাইনাস 2, দেন বর্গ করলে তোমার আসবে 9 এক্স মাইনাস 2, অর্থাৎ এক্স মাইনাস 2 ইজ লেস দেন 9, দেন এক্স ইজ লেস দেন 11, সরি লেস দেন আর ইকুয়াল সাইন আছে, সরি এখানেও ইকুয়াল সাইন আছে, হ্যাঁ ঠিক আছে। এইবার আমরা দেখি কথাটা কি, এক্স অবশ্যই 2 এর থেকে বড় অথবা সমান হইতে হবে, এবং নট অথবা, দুইটা শর্তই সিদ্ধ হইতে হবে, এবং এক্স 11 থেকেও ছোট হইতে হবে। অথবা হয়ে গেলে কিন্তু গ্যাঞ্জাম, তখন কিন্তু আবার অন্যভাবে ডিল করতে হবে। তার মানে যেহেতু দুইটা শর্তই সিদ্ধ হবে, তার মানে এক্স মাস্ট বি গ্রেটার দেন 2 এবং মাস্ট বি লেস দেন 11। সো আলটিমেটলি অ্যান্সার করতে সি অ্যান্সার, সি অ্যান্সার। যদি অথবা হইতো তখন কিন্তু ঘটনা অন্যরকম হয়ে যেত, তখন অন্যরকম হইতো। আমরা একটু ওই যে সংখ্যা রেখায় দেখাই, ধরো যে এটা কত, এটা তোমার ধরলাম 2, তার মানে তোমার এই 2 এর পরের যত সংখ্যা আছে সব সংখ্যাই কিন্তু এক্স ইজ গ্রেটার দেন অর ইকুয়াল 2 এর জন্য প্রযোজ্য, ঠিক আছে? আর এটা ধরো 11, সো 11 থেকে ছোট, অর্থাৎ তার মানে এক্স 11 থেকে নিচের দিকে যত সংখ্যা আছে সবই কিন্তু 11 থেকে ছোট। তার মানে তুমি যখন এবং করতেছো তখন এই জিনিসটা কাউন্ট হচ্ছে এবং তোমার অ্যান্সার আসতেছে এইটুকু। কিন্তু তুমি যখন অথবা করতেছো তখন দেখো আমার হয় 2 এর থেকে বড় হওয়া লাগবে অথবা 11 থেকে ছোট হওয়া লাগবে। তো তুমি দেখো আলটিমেটলি সংখ্যা রেখার এমন কোনো সংখ্যা নাই যা 2 এর থেকে বড় বা 11 এবং 11 থেকে ছোট না, ঠিক আছে? যে কোনো একটা র্যান্ডম সংখ্যা নাও, তুমি 3 নাও, সেটা 2 এর থেকে বড়, তুমি 2 এর থেকে ছোট একটা নাও 1, সেটা অবশ্যই 11 থেকে ছোট, তাই না? আলটিমেটলি তখন কিন্তু যে জিনিস, যে অ্যান্সারটা পাবো সেটা হচ্ছে ফুল সেট, ইনফিনিটি মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি পর্যন্ত। তার মানে অথবা এবং এই দুই কথাটা খুব ভালোভাবে প্রকাশ করতে হবে। দেন আমাদের ফাইনাল অঙ্ক, শেষ অঙ্ক, দ্বিপদী বিস্তৃতি থেকে আসছে। দ্বিপদী বিস্তৃতি খুবই পরিচিত অঙ্ক এটা বলা যায়। তো এটা করার জন্য আমাদের যেটা করতে হবে যে a প্লাস বি a মাইনাস বি ফরম্যাটে নিয়ে আসতে হবে, এবং এটা আনার জন্য এখানে 7 ঘাত এখানে 8 ঘাত, সো মিলবে না, এর জন্য আমাকে একটা আলাদা করে ফেলতে হবে। এবার কি মিলছে না? দেখো তো এবার কিন্তু মিলে গেছে। তার মানে তোমার এখন যে ঘটনাটা হবে, এই 7 ঘাতের কেসটা তুমি পাওয়ারে নিয়ে আসবা 7, আর এই পার্টটা তোমার নর্মালি x - 1 আকারে থাকলে কোনো সমস্যা নেই। এবার ভিতরের পার্টটা কিরকম আসবে? 1 - x স্কয়ার দেন 7, তাই না? তাই তো, সেটা কি বুঝতে পারছি? তো এইটুকু আই গেস আমরা বুঝতে পারছি। এখন দেখো যেটা হবে যে তুমি যখন এটাকে ভাঙবা তখন তোমার অ্যান্সারগুলো আসবে এরকম 1 মাইনাস 7c1 ইন্টু তোমার ধরো যে 1 টু দি পাওয়ার 6 এক্স স্কোয়ার, ঠিক আছে? দেন প্লাস 7c2 1 টু দি পাওয়ার 5 এক্স স্কোয়ারের হোল স্কোয়ার, ঠিক আছে? এরকম ভাবে তোমার চলতে থাকবে। 7c3 1 টু দি পাওয়ার 4 এক্স স্কোয়ারের কিউব, দেন প্লাস 7c4, ঠিক আছে? এরকম ভাবে চলতে থাকবে। পরেরগুলো নিয়ে আমার অত মাথা ব্যথা নাই, ঠিক আছে? পরেরগুলো নিয়ে আমার অত মাথা ব্যথা নাই, এই পর্যন্ত আমাদের করলে মোটামুটি হয়ে যাচ্ছে। এখন দেখো এই যে পার্টটা, এই সবগুলাই কিন্তু এক্স স্কোয়ারের পাওয়ার, এটা এক্স টু দি পাওয়ার 2, এক্স টু দি পাওয়ার 4, এটা এক্স টু দি পাওয়ার 6, এটা। তার মানে এর মধ্যে কিন্তু কোনো এক্স টু দি পাওয়ার 7 নাই, এর মধ্যে কিন্তু এখন পর্যন্ত কোনো এক্স টু দি পাওয়ার 7 নাই। তার মানে এই সংখ্যাগুলো তোমার একের সাথে গুণ হলে কোনো এক্স টু দি পাওয়ার 7 পাওয়া যাবে না। কিন্তু যখন এই সংখ্যাটা এর সাথে গুণ হবে, এই সংখ্যাটা কার সাথে গুণ হবে? মাইনাস এক্স এর সাথে গুণ হবে, তখন ঘটনাটা কি ঘটবে দেখো তো। এই পার্টটা আর এই পার্টটা যদি আমরা একটু গুণ করি তাহলে দেখা কত আসে, তাহলে আমার আসে মাইনাসে মাইনাসে প্লাস 7c3 একে 1 টু দি পাওয়ার 4 মানে তো 1, আর এক্স টু দি পাওয়ার এক্স স্কোয়ারের কিউব ছিল এক্স টু দি পাওয়ার 6 ইন্টু এক্স,
আলটিমেটলি এখান থেকে খুব সুন্দরভাবে তোমার অ্যান্সারটা আছে 7c3 x⁷, তার মানে সহগ কোনটা বলো? 7c3। 7c3 হচ্ছে সহগ, এবং 7c3 নির্ণয়ের উপায় হচ্ছে 7 × 5 × 6 × 5, 3টা নিতে হবে এবং নিচেও আমার সেম 3টা থাকবে। ঠিক আছে, তো এখন দেখো 3 × 2 = 6, 6 এর সাথে কাটাকাটি, 5 সাথে কত? 35 অ্যান্সার চলে আসছে। ইজি অঙ্ক, তাই না? মোটামুটি সবই কিন্তু ইজি অঙ্ক ছিল। সো এই যে ম্যাথটা করলাম বা যে ইয়ারের ম্যাথটা করলাম এই বছর হচ্ছে মেইন আমরা পরীক্ষা দিচ্ছি, আগেই বলছি। এবং সাপোজ এরপরে যে ভাইয়া ক্লাস নিবে সেও আমাদের ব্যাচের, এবং আমরা আপাতত আর বেশি দেরি না করি, কথা না বাড়াই, 50 মিনিট হয়ে গেছে এখন। তাইলে তোমরা ধীরে ধীরে বায়োলজি শুরু করো। তো ক্লাস শেষ পর্যন্ত দেখো, ম্যাথ করছো, বায়োলজি করো, এবং এরপরেও আমরা আরো কয়েকটা ভিডিও দিব। মোটামুটি আমাদের 4টা মনে হয়েছে না, কেবল অর্ধেকের কাছাকাছি, প্রথম পর্বের অর্ধেক হয়েছে। আচ্ছা, প্রথম পর্বের অর্ধেক হয়েছে, প্রথম পর্ব প্রায় শেষের দিকে। এরপর আমাদের একটা মডেল টেস্টও আসবে, মডেল টেস্টে আমরা দেন টি শার্ট হচ্ছে আমরা প্রাইজে দিব, বেশ সুন্দর টি শার্ট, দেখো তোমরা, আমাদের লাস্ট ভিডিওতেই আছে। তো টি শার্টটা ভালো, ইভেন কোয়ালিটিও ভালো, বাস্তবেই ভালো। ঠিক আছে, তো যারা টি শার্ট চাও তারা অবশ্যই ভার্সিটি স্ট্যান্ডার্ড মডেল টেস্টে জয়েন হও, কারণ তোমার এবং এখানে আরো একটা বিষয় বলে রাখি, এটা পুরোপুরি ভার্সিটি স্ট্যান্ডার্ড হয়। তোমাদের যেটা হবে যে সাপোজ তোমরা এখানে যেরকম মার্ক পাবা, তোমরা দেখবে ভার্সিটিতেও প্রায় কাছাকাছি একটা মার্ক পাচ্ছ। তো তোমরা যদি এখানে একটা ভালো রেজাল্ট করো, তার মানে তোমরা কিন্তু আশা রাখতে পারবা যে আসলে তোমাদের প্রিপারেশনটা কেমন, বা তোমরা একটা কনফিডেন্স তখন গেইন করতে পারবা। ওকে, তো যাই হোক, আর কথা না বাড়াই, তোমরা এখন বায়োলজি সলভের দিকে চলে যাও। টাটা, সি ইউ। কী খবর সবার? আজকে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় 21-22 সেশনের বায়োলজি কোশ্চেনটা সলভ করব। এখানে একদম প্রথমে যে কোশ্চেনটা আছে সেটা কোথা থেকে এসেছে? সেটা হচ্ছে জেনেটিক্সের কোশ্চেন, তাই না? মেন্ডেলের ইনহেরিটেন্সের থেকে এসেছে, যার মধ্যে কোশ্চেনটা হচ্ছে দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেসিসের অনুপাত কত, তাই না? এখন আমরা জানি যে মেন্ডেলের যে রেশিওটা আছে ফার্স্ট লয়ের ক্ষেত্রে সেটা হচ্ছে 3:1, আর সেকেন্ড লয়ের ক্ষেত্রে হচ্ছে 9:3:3:1। এখন ফার্স্ট লয়ের কিছু ব্যতিক্রম আছে, যেমন ফার্স্ট লয়ের ব্যতিক্রমগুলো কী কী আছে? একদম সমপ্রকটতা আছে, তারপরে অসম্পূর্ণ প্রকটতা আছে, তারপর লিথাল জিন আছে, তাই না? এগুলো হচ্ছে ফার্স্ট লয়ের যে ব্যতিক্রম সেটা। সেই সমপ্রকটতার যে ব্যাপারটা, সেইখানেও দেখা যায় যে একটা ইন্টারমিডিয়েট বৈশিষ্ট্যের সঞ্চারণ হয় এবং রেশিও হয়ে যায় 1:2:1। সেম রেশিও দেখা যায় হচ্ছে অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রেও। লিথাল জিনের ক্ষেত্রে হচ্ছে একটা অফস্প্রিং মারা যায়, সেই জন্য সেই রেশিওটা হয়ে যায় 2:1। ঠিক আছে, এখন দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেসিস, এইটা আসলে কিসের ব্যতিক্রম? এটা হচ্ছে দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম, অর্থাৎ 16টা ইন্ডিভিজুয়াল থাকা লাগবে। এখানে এপিস্টেসিস হচ্ছে দুই রকমের আছে, একটা হচ্ছে প্রকট এপিস্টেসিস আর একটা হচ্ছে দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেসিস। এটার ক্ষেত্রে যেটা হচ্ছে প্রকট এপিস্টেসিস, সেটার ক্ষেত্রে হচ্ছে 13.3 এই রেশিওটা দেখা যায়, কিন্তু এখানে যেহেতু দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেসিসের কথা বলেছে, সো এটা হবে কি 9:7। তাহলে এখানে আনসার হবে 9:7। এটা তোমরা ইজিলি হয়তো বা এইচএসসিতেই পড়ে থাকতে পারো, তবে যদি এখন অবশ্য তোমাদের এটা বুঝে যাওয়ার কথা, এখানে আলাদাভাবে দেখানোর কোনো কারণ নেই। তোমরা যদি আগে থেকেই ভালো মতো বুঝে থাকো তাহলে এখন রেশিওগুলো মুখস্থ করে ফেলতে পারো। ঠিক আছে, তাহলে নেক্সট যদি আমরা দেখি, নেক্সট কোশ্চেনটা হচ্ছে নিচের কোনটিতে কোরালয়েড মূল পাওয়া যায়, তাই না? এখন কোরালয়েড মূল এটা কিসের বৈশিষ্ট্য? এটা হচ্ছে সাইকাসের বৈশিষ্ট্য, তাই না? সাইকাসের বৈশিষ্ট্য।
কারণ সাইকাস আমাদের এখানে টাইপ স্টাডি হিসেবে পড়া হয়েছে এবং সেই সাইকাসের মধ্যে দেখা যায় যে অনেকটা কোরালের মতো মূল দেখা যায় এরকম, তাই না? এরকম বিভিন্ন স্ট্রাকচারের মূল তৈরি হয়ে যায় ওদের, এটাকে কোরালয়েড মূল বলে, যেটা দেখতে অনেকটা কোরালের মতো। সুতরাং এইটা কোথায় দেখা যায়? সাইকাসে দেখা যাবে। হিবিস্কাস কি? হিবিস্কাস হচ্ছে বিভিন্ন প্রজাতি আছে, কিন্তু হিবিস্কাসের আমাদের খুব পরিচিত একটা উদ্ভিদ হচ্ছে হিবিস্কাস রোসা সাইনেন্সিস, অর্থাৎ জবা। আর পাইনাসের ক্ষেত্রে তো আলাদা, পাইনাস তো একটা নগ্নবীজি, কিন্তু যে এদের ক্ষেত্রে কোরালয়েড মূল দেখা যায় না। এর পরবর্তীতে আমাদের কিছু কোশ্চেন্স এখানে হয়তো বা বাদ পড়ে গিয়েছে। এইখানে যে পতঙ্গের সম্পূর্ণ রূপান্তরের ব্যাপারটা আছে, সেটা কোন কোন ধাপে সংঘটিত হয়, ঠিক আছে? এখানে আমাদের কোশ্চেনটা হবে হচ্ছে পতঙ্গের সম্পূর্ণ রূপান্তর। এখানে খুব সম্ভবত কোশ্চেনটা তোলার সময় ভুল হয়ে যেতে পারে, সো আমি এখানে হচ্ছে কোশ্চেনটা তোমাদের জন্য বলে দিলাম যে পতঙ্গের সম্পূর্ণ রূপান্তর কোনটা। এখন দেখো, পতঙ্গের যদি সম্পূর্ণ রূপান্তর হতে হয় তাহলে সেটাকে অবশ্যই কয়েকটা স্টেজের মাধ্যমে যাওয়া লাগবে। তার ক্ষেত্রে প্রথমে হচ্ছে সেটাতে ডিম থাকা লাগবে, ডিম অবস্থা থাকা লাগবে। এই ডিমগুলো থেকে একটা সময় যে লার্ভা, ঠিক আছে, লার্ভা সেখান থেকে এমার্জ করে বা বের হয়ে আসে। এরপরে সেখানের থেকে পিউপেশন হয় বা পিউপা ফর্ম করে, আর পিউপা থেকেই পরবর্তীতে অ্যাডাল্ট যে পতঙ্গ সেটা চলে আসে, ঠিক আছে? তাহলে একদম প্রথমে কি তৈরি হবে? প্রথমে হচ্ছে ওরা একটা নির্দিষ্ট স্থানে ডিম পারে, সেই ডিমের থেকে একটা সময় যে লার্ভা উৎপন্ন হয়, সেই লার্ভার পিউপেশন ঘটে, অর্থাৎ পিউপা স্টেজের মধ্যে দিয়ে যাওয়া লাগে এবং শেষমেশ সেখানে অ্যাডাল্ট বা পূর্ণাঙ্গ পতঙ্গ তৈরি হয়, ঠিক আছে? তাহলে এইটা হচ্ছে সম্পূর্ণ রূপান্তরের যে ধাপগুলো আছে সেইটা, ঠিক আছে? এরপরে হচ্ছে আমাদের মানবদেহের যে স্টেম কোষগুলো পাওয়া যায় সেগুলো কোথায় পাওয়া যায়, তাই না? আমাদের মানবদেহের যে স্টেম সেলগুলো আছে সেইগুলো মেইনলি হচ্ছে অস্থি মজ্জায় পাওয়া যায়। স্টেম সেলগুলোর কাজ কি? এই স্টেম সেলগুলো মেইনলি হচ্ছে বিভিন্ন ধরনের কোষ উৎপন্ন করে, তাই না? বিভিন্ন ধরনের কোষ উৎপন্ন করে। আমাদের যখন যে ধরনের কোষ প্রয়োজন হবে সাধারণত সেইগুলোতে কনভার্ট হয়ে হচ্ছে স্টেম সেলগুলো থেকে, ঠিক আছে? তাহলে এই যে স্টেম সেলগুলো কোথায় পাওয়া যায়? অবশ্যই এটা অগ্নাশয়ের যে সেলগুলো আছে সেটা অবশ্যই অগ্নাশয়ের কাজগুলো সম্পন্ন করে। যকৃতের সেলগুলো কি? যকৃতের কাজ সম্পন্ন করে। হৃৎপিণ্ডের সেলগুলো কী করে? হৃৎপিণ্ডের কাজ সম্পন্ন করে। কিন্তু অস্থিমজ্জায় আমাদের যদি এরকম একটা অস্থির কথা কল্পনা করি, তাহলে অস্থিমজ্জার মধ্যে আমাদের কিছু অস্থিমজ্জার মধ্যে আমাদের যে পদার্থগুলো থাকে তার মধ্যে স্টেম সেল পাওয়া যায়, যেগুলো পরবর্তীতে আমাদের প্রয়োজন মোতাবেক বিভিন্ন সেলে কনভার্ট হয়ে যায়, ঠিক আছে? তাহলে আমাদের স্টেম সেলগুলো হচ্ছে অস্থিমজ্জায় পাওয়া যাবে, অর্থাৎ হাড়ের ভেতরে পাওয়া যাবে, মজ্জাতে। এরপরে বলা হয়েছে মানবদেহের কোটিদেশীয় অঞ্চলে কশেরুকা কয়টা। এখন আমাদের দেহের বিভিন্ন অঞ্চল আছে, একদম শুরু হয় হচ্ছে সার্ভাইকাল অঞ্চল থেকে, ঠিক আছে? তারপরে হচ্ছে বক্ষদেশীয় যে অঞ্চল সেটাকে আমরা বলি থোরাসিক অঞ্চল। এরপরে যেটা যায় সেটাকে বলা হয় কোটিদেশীয় বা লাম্বার। আমরা যে জায়গায় হচ্ছে প্যান্ট পরে থাকি না সেটাকে বলা হয় কোটিদেশ। এর পরবর্তীতে হচ্ছে শ্রোণীদেশ বলা হয়, অর্থাৎ হিপবোন এরিয়া। আর এইটাকে হচ্ছে আমরা যেটা শ্রোণীদেশ সেইটাকে হচ্ছে আমরা একটা বিশেষ নামে ডেকে থাকি, সেটা হচ্ছে স্যাক্রাল, তাই না? স্যাক্রাল। আর লাস্টে হচ্ছে কককিক্স। তাহলে সার্ভাইকাল যেটা আছে সেটা কি? সেটা হচ্ছে গ্রীবাদেশীয়। থোরাসিক কি? এটা হচ্ছে বক্ষদেশীয়। দেন লাম্বার কি? কোটিদেশীয়। স্যাক্রাল কি? স্যাক্রাল হচ্ছে আমাদের শ্রোণীদেশ বা হিপবোন যে এরিয়াটা সেটা শ্রোণীদেশ। আর লাস্টলি হচ্ছে কককিক্স, বা এটাকে হচ্ছে আমরা কি বলতে পারি? লেজ এলাকা বলতে পারি, বা হচ্ছে পুচ্ছ এলাকা বলতে পারি, ঠিক আছে? পুচ্ছদেশ এরিয়া এরকম বলতে পারি। এই ক্ষেত্রে যেহেতু কোটিদেশ বলেছে,
সরি এখানে কোটি বানানটা আমি ভুল লিখেছি, এটা কোটি বানানটা হবে কটরসি, তাই না, কোটি দেশ। তাহলে এইখানে আমাদের মনে রাখার একটা উপায় আছে, আমরা ইজিলি মনে রাখতে পারি গ্রীবা দেশে 7টা থাকে, বক্ষ দেশে 12টা থাকে, কোটি দেশে থাকবে হচ্ছে 5টা, স্যাক্রাল রিজিয়নেও থাকবে হচ্ছে একটা, এবং লাস্টে হচ্ছে ককিক্স রিজিয়নে হচ্ছে একটা থাকে। এখন যদি আমরা বলি কি করে আমরা সহজে মনে রাখবো হচ্ছে আমাদের যে গ্রীবা মানে কি, অর্থাৎ হচ্ছে গলার রিজিয়নে হচ্ছে আমাদের 7টা আলাদা হচ্ছে কশেরুকা আছে, যারা হচ্ছে এই মস্তিষ্কটাকে ধরে রাখে, ঠিক আছে, মস্তিষ্কটাকে ধরে রাখে। এখানে হচ্ছে 7টা দেখা যায়। এরপরে বক্ষদেশে আমাদের কি 12টা পাঁজর আছে, 12টা পাঁজরের সাথে প্রত্যেকটার সাথে এক একটা করে কশেরুকা যুক্ত আছে। সুতরাং এখানে কয়টা থাকবে, বক্ষদেশে থাকবে 12টা। এরপরে যখন কোটি দেশে আসবো, কোটি দেশে হচ্ছে 5টা দেখা যাবে, ঠিক আছে, কোটি দেশে 5টা দেখা যাবে। আর শ্রোণী দেশে এইখানে মেইনলি 5টা থেকে 5টা মিলে একটা স্যাক্রাল কশেরুকা তৈরি করে, ঠিক আছে। আর ককিক্সে হচ্ছে ককিজিয়াল যে 4টা অস্থি আছে তারা সবাই মিলে একটা ককিক্স গঠন করে বা পুচ্ছদেশীয় কশেরুকা গঠন করে, ঠিক আছে। তাহলে এখানে আনসার কি হবে, তাহলে আমাদের 7-এর আনসার হবে হচ্ছে বি, অর্থাৎ 5টা। তাহলে এখানে যদি 12টা থাকতো সেটা কিসের হবে, এটা থোরাসিকের হবে। 7টা কোথায় হবে, সার্ভাইকালের হবে। আর 4টা কি, 4টা হচ্ছে স্যাক্রাল রিজিয়নে থাকে, ঠিক আছে, যেটা পরবর্তীতে একটাতে কনভার্ট হয়ে যায়। এরপরে যদি আমরা আসি চ্যাপ্টা কৃমির বৈজ্ঞানিক নাম কি। আচ্ছা, এই লোয়া এটা তোমার জানা লাগবে, এটার নাম হচ্ছে চক্ষুকৃমি, অর্থাৎ এগুলো চোখে পাওয়া যায়। অ্যাসকারিস লুম্ব্রিকয়েডস, এটার মানে কি, এটা হচ্ছে গোলকৃমি। আর লাস্টে হচ্ছে নান অফ দেম, সো এটা কি, এটা হওয়ার সম্ভাবনা কম, তাই না। তাহলে এটা ফ্যাসিওলা হেপাটিকা হবে, তাই না। ফ্যাসিওলা হেপাটিকা হচ্ছে যকৃত কৃমি দেখতে হচ্ছে অনেকটা এইরকম শেপের, ঠিক আছে, এরকম শেপের দেখতে হচ্ছে যকৃত কৃমি। এটা কি, এটা হচ্ছে ফ্ল্যাট এন্ড অবস্থায় থাকে, সেই জন্য এটাকে হচ্ছে আমরা চ্যাপ্টা কৃমি বলে থাকি, ঠিক আছে। আর চক্ষুকৃমি আর গোলকৃমি তো আলাদাই, তুমি বুঝতে পারবে। সো ফ্যাসিওলা হেপাটিকাই হচ্ছে চ্যাপ্টা কৃমির বৈজ্ঞানিক নাম, ঠিক আছে। এরপরে ম্যান্টল কোন পর্বে দেখা যায়, এখানে তোমাদের বিশেষ কিছু বৈশিষ্ট্যের কথা মনে রাখা লাগবে। অ্যানিলিডাতে কি দেখা যায়, নেফ্রিডিয়া দেখা যায়। তারপরে আর্থ্রোপোডাতে কি দেখা যায়, এদের হচ্ছে আর্থ্রোপোডার ক্ষেত্রে হচ্ছে আমরা যে পাগুলো থাকে সেগুলো হচ্ছে সন্ধিযুক্ত পদ, এই সন্ধিযুক্ত পদগুলো থাকে, এবং বডিকে হচ্ছে 3টা অসম বিভাজনে ভাগ করা হয়, তাই না। এটাকে কি বলে আমরা, ট্যাগমাটাইজেশন বলে থাকি, তাই না। আর অ্যানিলিডের ক্ষেত্রে যে বিভাজন সেটাকে কি বলে থাকি, মেটামরিজম বলে থাকি। আর একাইনোডার্মাটা কি, একাইনোডার্মাটা তো হচ্ছে যে বিভিন্ন ধরনের স্টারফিশ আছে, তারপরে সি কুকুম্বার, এইসব হচ্ছে একাইনোডার্মাটার মধ্যে আসে, যাদের মধ্যে কি বিশেষ ধরনের ওয়াটার ভাস্কুলার সিস্টেম আছে। তাহলে ম্যান্টল কাদের থাকে, ম্যান্টল হচ্ছে মলাস্কার মধ্যে থাকে, যাদের এই যে শেলটা থাকে, শেলের নিচে এমন একটা পাতলা পর্দা থাকে যেটা ওদেরকে প্রোটেকশন দিয়ে থাকে, যেটাকে আমরা ম্যান্টল নামে চিনে থাকি। ওকে, নেক্সট যদি আমরা আসি, নেক্সট কোয়েশ্চেন হচ্ছে কোন ব্যাকটেরিয়ার একটিমাত্র ফ্ল্যাজেলাম থাকে। আচ্ছা, এইগুলো মোটামুটি হচ্ছে তোমাদের একটু মনে রাখতে চেষ্টা করতে হবে, ঠিক আছে। এখানে ব্যাকটেরিয়াম এবং ভাইরাসের যে বিভাজনগুলো করা হয়েছে সেখানে তোমাদের এক্সাম্পলগুলো খুবই ভালোভাবে পড়তে হয়, যাতে পরবর্তীতে তোমরা সেগুলো মনে করতে পারো ইজিলি। এখানে হচ্ছে একটা মাত্র ফ্ল্যাজেলা দেখা যায় কেবলমাত্র ভিব্রিও কলেরিতে, অর্থাৎ কলেরা রোগের জীবাণুতে দেখা যায়। আর যে আমাদের স্পাইরুলাম মাইনাস আছে, এর ক্ষেত্রে ফ্ল্যাজেলাম থাকে 2টা, ঠিক আছে। আর আমাদের যে আকারে ফ্ল্যাজেলা থাকে, ওকে, গুচ্ছাকারে ফ্ল্যাজেলা থাকে, তাহলে এটা আনসার কী হবে, ভিব্রিও কলেরি হবে, ঠিক আছে। নেক্সট যে কোয়েশ্চেন সেটা হচ্ছে উদ্ভিদের রোম বা ট্রাইকোম কোনটির অংশ।
আচ্ছা, রোম বা ট্রাইক্রোম এগুলো কি হয়? এগুলো হচ্ছে এরা উদ্ভিদের থেকে উদ্গত হয়, ওদের যে ত্বক আছে সেইখানের থেকে উদ্গত হয়, এরকম করে উদ্গত হয়, তাই না? ওইখান থেকে বের হয়ে আসে। এটা কি অধত্বকের থেকে তো অবশ্যই বের হতে পারবে না, অন্তত্বকের থেকেও তো বের হতে পারবে না, কর্টেক্সের থেকেও বের করতে পারবে না, তাহলে কি অবশ্যই ডার্মিসের থেকে বা ত্বকের থেকে বের হবে। তাহলে ট্রাইক্রোমটা আসলে কোথা থেকে, কোনটার অংশ? ত্বকের অংশ। অধত্বক আমরা কি জানি? অধত্বক হচ্ছে আমাদের হাইপোডার্মিস, তাই না? তাহলে ডার্মিসের নিচে। আর অন্তত্বক কি? এন্ডোডার্মিস, এটা তো আরও ভেতরে, তাই না? সো এইগুলো তো হতে পারবে না। তাহলে অবশ্যই আমাদের কি ত্বক বা ডার্মিসের থেকে এটাকেও উদ্গত হতে হবে বা বের হতে হবে। নেক্সট যদি আমরা দেখি, এটা হচ্ছে কোন কোডনটি কোনো অ্যামাইনো অ্যাসিড নির্দেশ করে না। আচ্ছা, এইখানে যদি আমরা বলতে চাই যে হচ্ছে কোন কোডনটি অ্যামাইনো অ্যাসিড নির্দেশ করে না, এখানে আমাদের বেশ কয়েকটা বেশ কয়েকটা অপশন দেওয়া আছে, সিসিইউ, এসইউ, ইউজিএ এবং লাস্টলি হচ্ছে এএজি। এখানে আনসার হবে হচ্ছে ইউজিএ। কারণ কি? আমরা জানি হচ্ছে আমাদের স্টপ কোডন বলে একটা কথা আছে। স্টপ কোডন কয়টা? স্টপ কোডন হচ্ছে 3টা। কি কি বলতে পারো? ইউএএ, ইউজিএ, ইউএজি। এই 3টা স্টপ কোডন একটু মনে রাখার চেষ্টা করো। এই 3টা স্টপ কোডন হচ্ছে বিভিন্ন পরীক্ষার সময় দিয়ে আসে। এই স্টপ কোডনগুলো কী করে? এরা কোনো অ্যামাইনো অ্যাসিডকে নির্দেশ করে না, ঠিক আছে? এরা কোনো অ্যামাইনো অ্যাসিডকে নির্দেশ করে না। এরা কেবলমাত্র যে স্ট্রাকচার, জিনের স্ট্রাকচার, সেখানে হচ্ছে এরা অবস্থান করে সেই যে স্ট্রাকচার সেটাকে শেষ করে দেবে বা সেই কোডিংটা শেষ করে দেয়, ঠিক আছে? সেই জন্য এদেরকে স্টপ কোডন বলা হয়ে থাকে। অর্থাৎ এরা ট্রান্সলেশনের সমাপ্তি। এখানে ধরো ট্রান্সলেশন হচ্ছে, সেই ট্রান্সলেশনের সময় এটা হচ্ছে সমাপ্তি বিন্দু হিসেবে কাজ করে। এরা সমাপ্তি বিন্দু হিসেবে কাজ করে বা এই প্রসেসটাকে টার্মিনেট করে দেয়, ঠিক আছে? তাহলে এই 3টা তোমাদের মনে রাখতে হবে, ইউএএ, ইউজিএ এবং ইউএজি। এরপরে হচ্ছে যদি প্রোফেজ 1-এর কোন পর্যায়ে কায়াজমা সৃষ্টি হয় সেটা যদি আমরা জানতে চাই, সেটা অবশ্যই প্যাকাইটিন ধাপ। তোমাদের এইটে মনে রাখা লাগবে, প্যাকাইটিন ধাপটা তোমাদের এক্সামের জন্য খুব বেশি ইম্পর্ট্যান্ট। কারণ এখানে হচ্ছে কায়াজমা সৃষ্টি হয়, কায়াজমাকে হচ্ছে আমরা এক্সমাও বলে থাকি। কারণ কি? কারণ যখন দুইটা ননসিস্টার ক্রোমাটিডের মধ্যে জেনেটিক ম্যাটেরিয়ালগুলোর হচ্ছে কি বলতে পারি আমরা, হচ্ছে এক্সচেঞ্জ ঘটে বলতে পারি, তাই না? জেনেটিক ম্যাটেরিয়ালসগুলোর মধ্যে এক্সচেঞ্জ ঘটে, তখন দেখা যায় যে এই কায়াজমাটা ফর্ম হয়, যেটা দেখতে অনেকটা, এই জায়গাটাকে যদি আমি বড় করে দেখাই তাহলে অনেকটা দেখতে এরকম হয়, এই যে অনেকটা এক্সের মতো দেখতে লাগে, সেই জন্য এটাকে আমরা এক্সমা বলে থাকি, ঠিক আছে? অনেকটা দেখতে এক্সের মতো হয়, সেই জন্য এটাকে এক্সমা বলা হয়। তাহলে কায়াজমা ফর্মেশন হয় এবং ক্রসিং ওভার হয়, এই দুইটাই তাহলে কখন হবে? প্যাকাইটিন ধাপে হবে, ঠিক আছে? তাহলে কায়াজমা এবং ক্রসিং ওভার, এই দুইটা। এরপরে যদি আসি আমরা লাস্টে, মানবদেহের রক্তের প্লাজমার স্বাভাবিক পিএইচ কত? রক্তের প্লাজমার স্বাভাবিক পিএইচ হচ্ছে, আমরা কত জানি? আমরা জানি হচ্ছে 7.4, তাই না? রক্তের প্লাজমার স্বাভাবিক পিএইচ হচ্ছে 7.4, তবে এর একটা রেঞ্জ আছে, 7.35 থেকে 7.45 পর্যন্ত এটা ফ্ল্যাকচুয়েট করতে পারে, ঠিক আছে? তবে এটার মেইন হচ্ছে যে রেঞ্জ, সেটা হচ্ছে 7.4 ধরা হয়ে থাকে। এবং জলাভূমির উদ্ভিদ কোনটি? জলাভূমির উদ্ভিদ, এখানে বেশ কিছু নাম দেওয়া আছে। যদি আমরা একটা দেখি তাহলে সেটা হচ্ছে টেকটোনা গ্র্যান্ডিস, ঠিক আছে? টেকটোনা গ্র্যান্ডিস, এটা অবশ্যই হবে না। এখানে সেকেন্ড যে অপশানটা আছে ব্যারিংটোনিয়া অ্যাকোট্যাঙ্গুলা, এটা হচ্ছে জলাভূমির উদ্ভিদ, এটা হচ্ছে
হিজল, হিজল উদ্ভিদ, ঠিক আছে। এটা হচ্ছে জলাভূমিতে পাওয়া যায়, অর্থাৎ জলাভূমির উদ্ভিদ হচ্ছে ব্যারিঙ্গনা অ্যাকুট্যাঙ্গুলার, ঠিক আছে। এটা তোমাদের যেহেতু শর্ট সিলেবাস এইখানে তোমাদের নাই, এটা খুব সম্ভবত হচ্ছে জুলজির একদম লাস্ট চ্যাপ্টারে ছিল, ইকোসিস্টেম রিলেটেড চ্যাপ্টার ছিল। এখানে বিভিন্ন ধরনের বনাঞ্চলের কথা ছিল, সেইখানে অনেক অনেক সায়েন্টিফিক নেম ছিল যেগুলো আমাদের মুখস্থ করতে হয়েছিল, সেইখানে ছিল। সো এটা নিয়ে তোমাদের আপাতত না ঘাবড়ালেও চলবে, তোমরা এটা খালি জেনে রাখতে পারো, ওকে। আর নিচের কোন অ্যান্টিবডি বুকের দুধের মাধ্যমে প্রবাহিত হয়, ঠিক আছে, এটা একটু জানতে হবে আমাদের। এটা হচ্ছে IgA, ঠিক আছে। IgA হচ্ছে বুকের দুধের মাধ্যমে ট্রান্সফার হতে পারে, ঠিক আছে। তাহলে বুকের দুধের মাধ্যমে কোনটা ট্রান্সফার হবে? ট্রান্সফার হবে হচ্ছে IgA। এছাড়া IgG যেটা সেটা হচ্ছে অমরা আছে না, আমাদের অমরার মাধ্যমে শিশুদেহে প্রবাহিত হয়, মায়ের কাছ থেকে শিশুদেহে চলে আসে হচ্ছে IgG, ঠিক আছে। তাহলে অ্যান্টিবডি দুধের মাধ্যমে প্রবাহিত হয় হচ্ছে IgA, এবং অমরা থেকে শিশুদেহে চলে আসে হচ্ছে IgG, ঠিক আছে। এই দুইটা জানলেই মোটামুটি হবে। তাহলে আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকো।